আপনি দেখবেন যে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা সাহিত্য এবং চিন্তার সাথে জড়িত কিন্তু ওরিয়েন্টালিজম পড়ে নাই কিংবা তার কালেকশনে নেই। জাগন, বয়ান, বয়ান শব্দটা এখন খুব জনপ্রিয়, ও কেতাবি মানে টেকচুয়াল, এগুলো আমার তৈরি পরিভাষা। ওরিয়েন্টালিজম একটা দুর্দান্ত বই। পাশ্চাত্য কীভাবে প্রাচ্যের উপর একটা হেজেমনি রিলেশন তৈরি করে, হেজেমনিক রিলেশনের মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি, সমাজতত্ত্ব, নানা ধরনের চিন্তার নানা ক্ষেত্রে, ইন্টেলেকচুয়ালিটির নানা দিক প্রভাবিত করে এসেছে বহু বছর ধরে, বহু শত বছর ধরে। এটা এডওয়ার্ড সাইদ এখানে তুলে নিয়ে এসেছেন। যখন এই বইটা আমি এরকম দেখি তখন আমার একেবারে মাথা ঘুরে যায় যে এত অসাধারণ একটা বই, এবং তখনই আমি চেষ্টা করি অনুবাদ করার। সাধারণ হিন্দুরা কিন্তু কলিকাতায় যায়নি, গিয়েছে হচ্ছে বাটপার এবং ধূর্ত গ্রুপগুলা। এরা গিয়ে ব্রিটিশের চামচামি করে টাকা পয়সা জমিয়ে তারপরে এরা জমিদার হয়েছে এবং অভিজাত চেহারা নিয়েছে। এরা আসলে খুব সাধারণ, অনেকেই সাধারণ হিন্দু ছিল। এমএসিজিআর হচ্ছে পলিটিক্যালি সরাসরি দেখেছেন উপনিবেশের বিষয়টাকে, উপনিবেশের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন গড়ে তুলেছেন এবং ব্যাপক ভূমিকা আছে তার উপনিবেশ। কিন্তু এরা শুধু উপনিবেশবাদ নিয়ে কাজ করেছেন। উপনিবেশের যে ইম্প্যাক্ট, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, সামাজিক ইম্প্যাক্ট যে তৈরি হয়েছে, এই ডিপলি এরা অ্যানালাইসিস করেনি। এটা করেছেন এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজম। দীর্ঘদিন ধরে উপনিবেশী শাসকদের শাসনের শোষণে থাকতে থাকতে, এদের আধিপত্যের মধ্যে থাকতে থাকতে, এদের হিংসা, বিদ্বেষ, উপেক্ষা এর মধ্যে থাকতে থাকতে কালোদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসে। সেটা হচ্ছে এরা সাদা হওয়ার চেষ্টা করে। কিন্তু এডওয়ার্ড সাইদ হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে দেখিয়েছেন যে কিভাবে প্রাচ্য এই কাজটা করে, উপনিবেশটা কিভাবে বজায় রাখে, কেন উপনিবেশ দীর্ঘদিন ধরে টিকে আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন পডকাস্টে। আজকে আমাদের যিনি অতিথি, তার বহুমাত্রিক পরিচয়। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, কথাশিল্পী, অনুবাদক এবং উত্তর উপনিবেশী তাত্ত্বিক। এবং ওনার স্পেশাল একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম যে বইটা, সেটার একজন সফল অনুবাদক। তিনি ফয়েজ আলম। স্যার, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনার এতগুলো পরিচয়, আপনি কবি, প্রাবন্ধিক, কথাশিল্পী, উত্তর উপনিবেশী তাত্ত্বিক, অনুবাদক, এত কিছুর মধ্যে কোন পরিচয়টাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোন পরিচয়টা আপনার জন্য বেশি প্রিসাইজ মনে করেন? আমার লেখক জীবন শুরু হয়েছে কবিতা দিয়ে। 90 দশকে আমি লেখালেখি শুরু করি, 90 দশকের একেবারে শুরু থেকে। ফলে কবিতার সাথে আপনারা জানেন যে একটা আত্মিক আবেগ, খুব গভীর আবেগ জড়িত থাকে। ফলে আমি নিজেকে এখনও কবি হিসেবেই পরিচয় দিতে আগ্রহী। আমি মনে করি যে আমার অনেক কাজ আছে, থিওরির উপর কাজ করেছি, প্রবন্ধ লিখেছি। আসলে প্রবন্ধের বই বেশি, কবিতার বই 5টা, প্রবন্ধের বই অনেক বেশি। অনুবাদ করেছি, আমার উপন্যাস বেরিয়েছে দুটো উপন্যাস বেরিয়েছে। তারপরও আমি নিজেকে কবি মনে করি। কবি মনে করেন। কিন্তু আপনার যে অনুবাদের বিষয়ে আপনার যে হাত যশ, তো আমার একজন পরিচিত উনি বেশ পড়াশোনা করেন আর কি। আমি ওনাকে বললাম যে আমি এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজমটা পড়তে চাই। তো উনি আমাকে বললো যে তুমি ইংলিশটা পড়ো। আমি বললাম যে না, আমার এই মুহূর্তে ইংলিশটা আমি পড়বো না, বাংলায় পড়তে চাই, আমি ফয়েজ আলম স্যারের বইটা পড়বো। উনি কোনো কথা না মানে চিন্তা করে বললো যে তাহলে পড়তে পারো, তাহলে তুমি এই ওরিয়েন্টালিজমটা বাংলায় পড়তে পারো। মানে সেদিক থেকে, অনুবাদের দিক থেকে আপনি কতটা মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন মানুষের কাছে, আপনার সুনাম কতটা, এইটা আপনি জানেন কিনা স্যার? জানি, অনেকের সাথে কথা হয়। ওরিয়েন্টালিজম আসলে বইটা যারা জানেন, ইংরেজিটা যারা পড়েছেন, মূল টেক্সট, বইটা কিন্তু খুব দুরূহ মানে চিন্তাটা দুরূহ বলে। আর সাইদের ইংরেজি ভাষা চমৎকার এবং বেশ জটিল, চিন্তাটাই জটিল, সে কারণে তার ভাষাও জটিল হয়েছে। ফলে গোটা বইটা অনুবাদের কাজটা বেশ দুরূহ। সেটা আমি আমার মন দিয়ে, আমার শ্রম দিয়ে, মেধা দিয়ে করার চেষ্টা করেছি একদম সর্বোচ্চটা ঢেলে দেওয়ার। করার পর দেখলাম যে অনেকে খুব ভালোভাবে নিয়েছেন এবং বেশ একটা সুনাম আমার তৈরি হয়েছে ওরিয়েন্টালিজম অনুবাদ নিয়ে। 1978 সালে প্রকাশিত হয়েছে, বিশ্ববিখ্যাত এই গ্রন্থটা বের হয়ে। জি। আপনার সাথে কবে এই বইটার সাথে পরিচিত হয় এবং এতটা মন্ত্রমুগ্ধের মতো আপনি হয়তো পড়ছেন, যেটাকে আপনি বাংলা ভাষায় অনুবাদ করলেন, সেই জার্নিটা শুনতে চাই। মানে একবারে শুরু থেকে। এটা যদি 2004 সালে মেবি আপনি বাংলায় অনুবাদ, 2004 সালে বেরিয়েছে। আসলে জার্নিটা একটু শুনতে চাই। জি, আমি বলি, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম 86-87 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরটা বেশ বড়, পড়াশোনার, জানাশোনার, লেখালেখির। আমি লেখালেখির সাথে যুক্ত হলাম, বিভিন্ন পত্রিকায়, দৈনিক পত্রিকায় লেখা শুরু করি। তখন ওই সময়ে কয়েকটা
খুব সাংঘর্ষিক অবস্থার মুখোমুখি হই আমি নিজেকে একজন বাংলাদেশি মানুষ মনে করি। আমার সংস্কৃতি, আমার শেকড় আমার মাটিতে, আমার জনমানুষ যেখানে আমি বেড়ে উঠেছি, যে সমাজে আমি প্রতিদিন জীবনকে যাপন করি, তার চারপাশের যে সাংস্কৃতিক বাস্তবতা, সামাজিক বাস্তবতা, এর মধ্যে আমি বড় হয়েছি। ফলে আমার সাহিত্যের যে পরিপার্শ্ব সেটা একেবারেই আমার জীবনের অব্যবহৃত পরিপার্শ্ব, আমার চারপাশে যেটা লেগে থাকে। ঢাকায় এসে যখন আমি সাহিত্য চর্চা করতে যাই, তখন আমি দেখলাম যে বাংলা সাহিত্যে একটা অদ্ভুত একটা বিষয় আছে। সেটা হচ্ছে বাংলা সাহিত্যে যে পরিপার্শ্ব উঠে আসে, যে সমাজ উঠে আসে, সেটা যে সমাজকে আমি যাপন করি সেই সমাজ না। সেটা হচ্ছে একটা আইডিয়ালিস্টিক সমাজ, আইডিয়া ভিত্তিক সমাজ সাহিত্যে। অনেকের আমি যাপন করে একটা, কিন্তু আমার রিপ্রেজেন্টেশন হচ্ছে আরেকটা। এক, দুই হচ্ছে যে ভাষা, এই দেশের সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে, সাহিত্যের ভাষা সেটা না। এর মানে এই না আমি যে বাংলাদেশের শিক্ষিত মানুষ যে ভাষায় কথা বলে, বরং সেইটাও না। এটার একটা ভাষা হচ্ছে একটা কেতাবি ভাষা, বইয়ের ভাষা, পুস্তকের ভাষা, এবং সেই ভাষাটা কলিকাতায় উদ্ভূত। ফোর্ট উইলিয়াম কলেজের সূত্র ধরে আপনারা জানেন যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রচলিত বাংলা ভাষা, যেটা 1000 বছর ধরে বিকশিত হচ্ছিল, সেই বাংলা ভাষাকে বদলে ফেলেছে ফোর্ট উইলিয়াম কলেজ। সেখানে প্রচুর আরবি, ফার্সি, তুর্কি বা এই ধরনের যেসব শব্দ ছিল সেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো মুছে দেওয়া হয়। তার বদলে প্রচুর সংস্কৃত শব্দ ইন্ট্রোডিউস করে নতুন ধরনের একটা গদ্য রীতি তৈরি করা হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম শুনেছেন আপনারা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নেতৃত্বে। এবং এই ভাষাটাই পরবর্তী 30, 40, 50 বছরে একটা নির্দিষ্ট ফরম্যাট পায় এবং ওইটাই টিকে যায় এই ভাষাটা। এই ভাষার সাথে বাংলাদেশের জনসাধারণের সংযোগ একেবারেই ক্ষীণ, এবং বাংলাদেশের 90% মানুষ কিংবা 95% মানুষ এই ভাষাটা বোঝে না। এই যে কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যে বললাম, দুইটা ঘটনা। এক হচ্ছে যে বাস্তবতা সাহিত্যে উঠে আসে, সেটা ঠিক আমার জীবনের সাথে লগ্ন যে বাস্তবতা, তার সাথে সেটি যায় না। এক, আর ভাষা যায় না। এর থেকে আমি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি এবং নিজের সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের মানুষের উৎপত্তি সম্পর্কে, বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি। করতে করতে আমি ওরিয়েন্টালিজমের নাম শুনি এবং বইটা পড়ার আগ্রহ হয়। 93 সালে, সম্ভবত 93 সালে বইটা আমি কিনি। তখনই 1000 টাকা দিয়ে, 950 টাকা মনে হয়, জিনাত বুক স্টল থেকে। তখন 1000 টাকা, তখন 1000 টাকা ছাত্র হিসেবে। কত সালে স্যার? খুব সম্ভবত 93 সালে নাকি 92 সালে বইটা নিয়েছিলাম। জিনাত বুক স্টল মানে নিউ মার্কেটে একটা বইয়ের দোকান আছে, এরা বিদেশি বই নিয়ে আসতো। অ্যাডভান্স টাকা দিতে হয়েছে আমার, তারপর নিয়ে এসে দিয়েছে। তখন বইটা পড়ে ফেলে এবং গোটা বইটা আমাকে। বাংলা সাহিত্যের স্টুডেন্ট? বাংলা সাহিত্যের স্টুডেন্ট। তো এত কঠিন ইংরেজি, বা ইংরেজিটা আপনি কিভাবে এত ভালো? ইংরেজি রপ্ত করেছি এই যে ঢাকায় আসার পরেই। আচ্ছা, ঢাকায় আসার পরে যেহেতু বইপত্র পড়তে হয়, আমি দেখলাম যে ইংরেজি, আমাদের সাহিত্যে ইংরেজি সাহিত্য বেশ একটা বড় প্রভাব বিস্তার করে আছে। ফলে আমাকে ইংরেজি না জেনে, এই বইপত্রের ফয়সালা না করে আমি আমার সাহিত্য চর্চা করতে পারবো না। ফলে তখন আমি শিখেছি ইংরেজিটা। তো দেখলাম যে আপনার ওরিয়েন্টালিজম একটা দুর্দান্ত বই। এখানে মানে পাশ্চাত্য কীভাবে প্রাচ্যের উপর একটা হেজেমনি রিলেশন তৈরি করে, হেজেমনিক রিলেশনের মাধ্যমে জ্ঞান, সংস্কৃতি, সমাজতত্ত্ব, নানা ধরনের চিন্তার নানা ক্ষেত্র, ইন্টেলেকচুয়ালিটির নানা দিক প্রভাবিত করে এসেছে বহু বছর ধরে, বহু শত বছর ধরে। এটা এডওয়ার্ড সাইদ এখানে তুলে নিয়ে এসেছেন। যখন এই বইটা আমি এরকম দেখি, তখন আমার একেবারে মাথা ঘুরে যায় যে এত অসাধারণ একটা বই। এবং তখনই আমি চেষ্টা করি অনুবাদ করার। কিছু অংশ অনুবাদ করে এটা লিটল ম্যাগাজিনে ছাপে। এটা লিটল ম্যাগাজিনটা এখন নাই। আরেকটা কথা বলে রাখি। জি জি। ফয়েজ স্যার হচ্ছে যে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অনেক বড় গুরুত্বপূর্ণ পদে আছেন। আমি যদি ভুল না করি, উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে এত মানে ব্যাংকের মতো এরকম একটা হার্ড অ্যান্ড ফাস্ট এবং খুব মনোটোনাস একটা জব। আমি নিজেও ব্যাংকার, সেজন্যই এটা মনে করি। এইরকম অবস্থায় থেকে আপনি এটা এত কঠিন বই কিভাবে অনুভব, মানে আপনি পুরো এটা হ্যাঁ, এটা আমি বলছি। তো যখন আমি ওই সময় অনুবাদ করি, তখন তো আমি মাত্র MA পরীক্ষা দিয়েছি, মাস্টার্স পরীক্ষা দিয়েছি। এটা আর কন্টিনিউ করা সম্ভব হয় নাই। 94 সালে লেখালেখি শুরু করি। কিন্তু আমার তো একটা জার্নি ছিল, নিজের সম্পর্কে জানা, আমার উৎস জানা, আমার সংস্কৃতি, আমার ভাষার উৎস জানা। তো ওই পড়াশোনা করতে করতে আবার নতুন করে 2000 সালের দিকে আবার নতুন করে আমার মনে হয় যে 96 সালের পর আমার মনে হয় যে ওরিয়েন্টালিজম অনুবাদ করা দরকার, এবং অনেকেই বলতে থাকেন। তখন আমি অনুবাদ শুরু করি। আরেকটু সময় চলে যায়। এর আগে কেউ কি বই বাংলায়, কলকাতা বা বাংলাদেশ? না, এটা বাংলায় অনুবাদ হয়নি এবং খুব আলোচিতও ছিল না এটা। আপনি দেখবেন যে ওই 90-এর দশকে, সে অর্থে ওরিয়েন্টালিজমে আপনাকে পায়োনিয়ার বলা চলে বাংলাদেশে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখবেন যে এখন যারা
বাংলাদেশে খুব খ্যাতনামা, এরা অনেকে 90-এর দশকে আমেরিকায় ছিলেন, লন্ডনে ছিলেন। আমেরিকায় তখন এই বই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিন্তু এদের কোনো লেখাযোগায় কিংবা এদের রেফারেন্সে এই নামও পাবেন না ওরিয়েন্টালিজমের। ফলে ওনারা যে আসলে কী পড়াশোনা করেছেন আমেরিকায় বসে, সেটা একটা প্রশ্ন। কিন্তু কারণ তখন ওরিয়েন্টালিজম খুব গুরুত্বপূর্ণ, পোস্ট কলোনিয়ালিজম তখন খুব গুরুত্বপূর্ণ ইস্যু। গায়ত্রীরা লিখছেন, সাইদের বই বেরিয়ে গেছে, খুব আলোচিত। কিন্তু এনারা তখন কিন্তু আমেরিকায় ছিলেন অনেকে। ওরা তো সাবঅল্টার্ন স্টাডিজও পড়তো, এই যে গায়ত্রী। হ্যাঁ, এই যে এত বড় বুদ্ধিজীবীরা তখন এখানে ছিলেন, তারা ওরিয়েন্টালিজমের নামও জানেন না, তাদের লেখাযোগে ওরিয়েন্টালিজমের রেফারেন্সও নাই। অথচ এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু তখন। তাহলে ওই ইস্যুর মাঝখানে বসে ওনারা কি করেছেন, এটা কিন্তু একটা প্রশ্ন। তো যাই হোক, আমি সেটি অনুবাদ করি এবং 2004 সালে বের হয়। এবং আপনি দেখবেন যে ওই সময়টা যদি আপনি দেখেন যে ওরিয়েন্টালিজম খুব একটা ক্রিটিক্যাল চিন্তার বিষয়। এর আগে বাংলাদেশে মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ট্রেডিশনটা ছিল না। ক্লাসিক্যাল সাহিত্য নিয়ে ক্লাসিক্যাল কথাবার্তা চলতো আগে। রবীন্দ্রনাথের উপন্যাস চেতনা ও শিল্পরূপ, নজরুলের উপন্যাস বিদ্রোহের স্বরূপ, রবীন্দ্র বলয় ছিল। শুধু রবীন্দ্র বলয় না, মানে যে ট্রেডিশনাল চিন্তা যেটাকে বলে, নজরুলের কবিতা বিদ্রোহের স্বরূপ, এই টাইপের নানা ধরনের শিরোনামে লেখালেখি হতো। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়টা ওইভাবে ছিল না। ওরিয়েন্টালিজমের পরেই আমি বলবো যে বাংলাদেশে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সূচনা, বিশেষত ইন্টেলেকচুয়াল লাইনে, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, এবং এটি খুব ব্যাপকভাবে পঠিত হয়। আপনি দেখবেন যে বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা সাহিত্য এবং চিন্তার সাথে জড়িত কিন্তু ওরিয়েন্টালিজম পড়ে নাই কিংবা তার কালেকশনে নেই। এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। এই হচ্ছে ইতিহাস। এবং আমার মনে হচ্ছে এই বইটা অনুবাদ যদি না করি, তাহলে আমি আমার নিজেকে বুঝতে আমার সমস্যা হবে। আমার অতীত, আমার ঐতিহ্য, আমার সাংস্কৃতিক উত্তরাধিকার, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনমানুষের উৎস এবং কীভাবে এই জনমানুষের প্রসারগত দায়বোধ থেকে আমি করেছি, সেটা আমরা বুঝতে পারবো না। তো এই জন্য আমি বইটা অনুবাদ করি। এবং এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে 19 শতক বাংলাদেশের মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সেঞ্চুরি। 19 শতকে আমাদের জ্ঞান চর্চার যে লিখিত রূপ, সেটি সূচিত হয়। কারণ প্রিন্টিংয়ের প্রচলন ছিল না এর আগে। আপনি জানেন যে একটা বই হাতে লেখা হতো, এটা থেকে কয়েকটা কপি করা হতো, হয়তো 4টা 5টা কিংবা 3টা এরকম। প্রিন্টিং যখন আসলো, প্রিন্টিং টেকনোলজি, তখন এটা একটা বই লক্ষ লক্ষ কপি হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ার যে নেটওয়ার্ক সিস্টেম চালু হয়, এর কারণে জ্ঞানের ধরন এবং জ্ঞানের চর্চার ধরনই ভিন্ন হয়ে যায়। 19 শতকে আমাদের ইতিহাস লেখা হয়েছে, আমাদের জ্ঞানের ইতিহাস লেখা হয়েছে, জ্ঞান চর্চার ধরন পাল্টে গেছে। ফলে 19 শতক আমাদের অস্তিত্ব জুড়ে এবং আমার চেতনা জুড়ে, আমার বোধ জুড়ে 19 শতক খুব গুরুত্বপূর্ণ। সেই 19 শতকে বুঝতে হলে ওরিয়েন্টালিজম খুব একটা সহায়ক ভূমিকা রাখে। সেই কারণেই আমি অনুবাদ করলাম। এবং আমি মনে করি যে বাংলাদেশের জনমানুষ এখন ইতিহাস নিয়ে, সংস্কৃতি নিয়ে, সমাজতত্ত্ব নিয়ে যেসব বিতর্ক চলছে, এগুলো বুঝতে হলে আপনাকে আগে 19 শতককে বুঝতে হবে। 19 শতক বাঙালির যে বাংলাদেশের মানুষের বোধ এবং সাংস্কৃতিক উত্তরাধিকার, সামাজিক রাজনৈতিক উত্তরাধিকার বোঝার জন্য 19 শতককে বোঝা খুব জরুরি। সেটা আমি এটা বললাম এই কারণে যে 19 শতকে যা কিছু রচিত হয়েছে সেটা হচ্ছে কলিকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীদের হাতে। এবং এইটার আমার বিভিন্ন বইপত্র এগুলো নিয়ে আলোচনা করেছে। একটা লম্বা ডিসকাশন, বলবো কিনা এখানে, সময় আছে? সেটা হলো যে 19 শতকে এবং 18 শতকের শেষ এবং 19 শতকের শুরুতে, 18 শতকের 1757 সালের আগে বাংলাদেশের সমাজ ব্যবস্থা একরকম ছিল। তার অর্থনৈতিক ব্যবস্থা, পলাশির তার অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এগুলো ছিল মুসলিমদের হাতে। এরপরে সেটা ইংরেজদের হাতে চলে যায় এবং ইংরেজদের সহযোগী শক্তি হিসেবে আবির্ভূত হলো আপনার অল্প কিছু, সংখ্যাল্প কিছু হিন্দু, উচ্চবর্ণের হিন্দু, কলিকাতা কেন্দ্রিকেরা। তো কলিকাতা শহরটা সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যে কলিকাতা শহরটা গড়ে উঠেছে কীভাবে। কলিকাতা শহরটা গড়ে উঠেছে ইংরেজদেরকে নিয়ে। এখানে ইংরেজরা ছিল, আর ছিল হচ্ছে ইংরেজদের মুসাহেব শ্রেণী, যারা ইংরেজদের চামচামি করত, চাটুকার, ইংরেজদের সহযোগী হিসেবে ছিল। ফলে কলিকাতা গড়ে উঠে একটা হচ্ছে বাটপার, বদমাইশ, চাটুকার, মুসাহেব, বাঙালি শ্রেণী নিয়ে। এর বাইরে কিন্তু বিপুল একটা সমাজ ছিল। আমি যদি ধর্মের দিক থেকে বলি, সাধারণ হিন্দুরা কিন্তু কলিকাতায় যায়নি, গিয়েছে হচ্ছে বাটপার এবং ধূর্ত গ্রুপগুলা। এর আগে ব্রিটিশের চামচামি করে টাকা পয়সা জমিয়ে তারপরে এরা জমিদার হয়েছে এবং অভিজাত
চেহারা নিয়েছে। এরা আসলে খুব সাধারণ, অনেকেই সাধারণ হিন্দু ছিল। তো এদের হাতে আপনার সংবাদপত্র প্রকাশিত হয়, বইপত্র ছাপার যে কাজ, প্রকাশনা সংস্থা, স্কুল কলেজ, লাইব্রেরি, এগুলো স্থাপিত হয় এদের হাতে। তার আগে ব্রিটিশরা এবং ইউরোপীয়রা এই দেশে এসে একটা তথ্য প্রচার করে যে ভারতে সংস্কৃত ভাষা হচ্ছে মূল ভাষা, সংস্কৃত থেকেই বাকি সমস্ত ভাষার জন্ম। এটি আসলে খুবই ভুল একটা অনুমান ছিল। আমরা সেগুলো পরে দেখছি যে এগুলো একটা ভুল, মোটা দাগের একটা সিদ্ধান্ত ছিল। এবং ভারতের যে আর্য সভ্যতা, সেটি হচ্ছে আসল সভ্যতা। এবং কিন্তু এখন ভারতের এই সভ্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে। এটাকে রিভাইভ করতে হলে ব্রিটিশের জ্ঞান বিজ্ঞানের অনুকরণে এটাকে পুনরুজ্জীবিত করতে হবে। এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার ফলে ওই সময় কলিকাতা কেন্দ্রিক যে গ্রুপটি, যে সংকল্প উচ্চবর্ণের হিন্দু যারা একত্রিত হয়েছিল ব্রিটিশের চামচামি করার জন্য, আর্থিক কারণে, শুধুমাত্রই মানে আর্থিক লাভের জন্য, এরা এটিকে লুফে নেয় এবং সংস্কৃত ভাষা, সাহিত্য যা কিছু ছিল এগুলোর চর্চার ব্যবস্থা করে, বিভিন্ন টোল প্রতিষ্ঠা করে, বিভিন্ন অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে এবং এইসব ব্যাপকভাবে সংস্কৃত সাহিত্য, আর্য সভ্যতা নিয়ে লেখালেখি হতে থাকে। ফলে এই গোটা 19 শতকে যে এই যে লেখা এবং বুদ্ধিবৃত্তিক অ্যাক্টিভিটিজের ধারা, সেই ধারার মূল হচ্ছে ওই জায়গায় আর্য সভ্যতার বরত্ব, সংস্কৃত ভাষার বরত্ব এবং ওই পৌরাণিক সভ্যতার বরত্ব, পৌরাণিক চরিত্রগুলোর বরত্ব, মহত্ব, এইগুলো নিয়েই কাজ হতে থাকে। আপনি মধুসূদনের কথা দেখেন, মধুসূদন সব পৌরাণিক চরিত্র নিয়ে কাজ করেছেন। আপনি বঙ্কিমচন্দ্রর কথা দেখেন, বঙ্কিমচন্দ্র সব পৌরাণিক চরিত্র নিয়ে কাজ করেছেন। আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা দেখেন, আর্য সভ্যতা কেন্দ্রিক যেসব বিষয় সেগুলো নিয়ে কাজ করেছেন বেশি। ফলে ওই গোটা শতকটা বাংলাদেশের মানুষের এবং গোটা বৃহত্তর অর্থে বাঙালি, মানে বাংলাদেশের অনেকটা জায়গা তো ভারত নিয়ে গেছে, জানেন এটা, অনেকগুলা জেলা, ওই পশ্চিমবঙ্গের জেলাগুলা, তারপরে মানে বাংলাদেশের একটা বড় অংশ আপনার 47-এ ভারতের হাতে চলে গেছে। সেটার ইতিহাস আলাদা। তো এই বৃহত্তর বাংলা সহ এই জনমানুষের যে জ্ঞানতাত্ত্বিক ভিত্তি, সেটা হচ্ছে 19 শতকের এইসব মানে সাম্প্রদায়িক চিন্তা থেকে উদ্ভূত যে অ্যাক্টিভিটিস, তার উপর দাঁড়িয়ে আছে। এইটা বুঝতে হলে ওরিয়েন্টালিজম খুব সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করে, যে এই সময়টাকে বোঝার জন্যে, এই সময়টাকে যদি না বুঝি তাহলে আমি বুঝতে পারবো না যে 19 শতকে এরা কী কারসাজিটা করেছে জ্ঞানের জায়গায়, সংস্কৃতির জায়গায়, ইতিহাসের জায়গায়, কীভাবে ভুল ইতিহাস, বানোয়াট ইতিহাস লেখা হয়েছে এবং কীভাবে সাংস্কৃতিক উত্তরাধিকারগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে মানে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তো এটা বোঝার জন্য ওরিয়েন্টালিজম খুব জরুরি ছিল। এটা তো আমার এলাকার মানে আমার এই যাপিত জীবনের গল্পটা বললেন। আমি যদি গ্লোবালি বলি যে পাশ্চাত্য যেভাবে মানে তাদের, আপনি একটা শব্দ ইউজ করেন, বলশালী জ্ঞান ভাষ্য, ডমিনেন্ট ডিসকোর্স, জ্ঞান ভাষ্য, ডমিনেন্ট ডিসকোর্স, হ্যাঁ, এই পাশ্চাত্যের ডমিনেন্ট ডিসকোর্সে সাইজ এই বইটা লিখে মনে হয় যে তাদের মানে একেবারে পেরেক ঠুকে দিল একেবারে। এটা একটা ভয়ঙ্কর বিষয় ছিল, এটা একটা মানে বিস্ফোরণের মতো ছিল ওরিয়েন্টালিজম। আপনি দেখেন 78 সালে ওরিয়েন্টালিজম, তারা পাশ্চাত্যকেও দেখবে তাদের চোখ দিয়ে, প্রাচ্যকেও দেখবে তাদের লেন্স দিয়ে। এই সাইদ সেখানেই বলবেন না স্টপ, এখানে করতে পারবে না। এই সাইদের বিষয় এটা। আমি আরেকটা জিনিস বলি স্যার, সাইদের আগে এইমএস সিজিআর এবং ফ্রান্স ফানো, দুইজন তাত্ত্বিক এই বিষয়গুলো নিয়েও কাজ করছেন। আপনি তাদের সম্পর্কে একটু যদি বলেন। এই দুইজনই আমার খুব প্রিয় চিন্তক, এমএস সিজিআর এবং ফ্রান্স ফানো। এমএস সিজিআর সরাসরি ছিলেন হচ্ছে আপনার উপনিবেশের বিষয়টা নিয়ে, উপনিবেশের পলিটিক্যাল দিকটা নিয়ে উনি কথা বলেছেন, উনি লেখালেখি করেছেন, বক্তৃতা করেছেন। উনি ওই ফ্রান্স ফানোর শিক্ষক ছিলেন, শিক্ষক সরাসরি না, মানে ফ্রান্স ফানো যেখানে পড়াতেন ডিসকোর্স অন কলোনিয়ালিজম, ফ্রান্স ফানো যে স্কুলে পড়তেন, এমএস সিজিআর সেখানে ছাত্র ছিলেন, সরাসরি শিক্ষক না। তো এমএস সিজিআর উদ্বুদ্ধ করেছেন ফ্রান্স ফানোকে। এমএস সিজিআর হচ্ছে পলিটিক্যালি সরাসরি দেখেছেন উপনিবেশের বিষয়টাকে, উপনিবেশের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন গড়ে তুলেছেন এবং ব্যাপক ভূমিকা আছে তার উপনিবেশ অবসানের ক্ষেত্রে। মার্তিনিকে দুইজনেরই জন্ম এবং ওখানেই বড় হয়েছেন। আর ফ্রান্স ফানো, কোথায় এটা স্যার? মার্তিনিক হচ্ছে একটা ফরাসি কলোনি, ক্যারিবিয়ান অঞ্চলে একটা দ্বীপ, বহু দূরে কিন্তু ফরাসির থেকে, কিন্তু ওইখানে কলোনি ছিল ফরাসিদের।
এটা তো জানেনই, ফরাসি, ব্রিটিশ, এদের নানা জায়গায় সারা পৃথিবীই ছিল এদের। ওরাই তো পর্তুগিজ, সারা পৃথিবী এদের দখলে ছিল। বলা হয় যে বিশ্বের 85% অঞ্চল কলোনি ছিল। কি ভয়ঙ্কর বিষয়। এখনো তো স্যার, এখনো অনেকটাই কমে গেছে। আফ্রিকাতে এখনো ম্যাক্সিমাম দেশে ফ্রেঞ্চ চলে স্যার। ফ্রেঞ্চ চলে, এই কারণেই তো যেটা বলছিলাম যে আপনি ফ্রান্সের ফুটবল দলে দেখবেন যে সব হচ্ছে ব্ল্যাক প্লেয়ার। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই ফানো ক্রিটিক্যালি দেখেছেন এই জিনিসগুলোকে। আর এমএসিজিআর সরলভাবে প্রচণ্ড গতির সাথে এবং শক্তির সাথে আন্দোলন করে তুলেছিলেন উনি, এবং তার প্রভাব পড়েছে ফানোর উপরে। কিন্তু এরা শুধু উপনিবেশবাদ নিয়ে কাজ করেছেন। উপনিবেশের যে ইম্প্যাক্ট, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, সামাজিক ইম্প্যাক্ট যে তৈরি হয়েছে, এই ডিপলি এরা অ্যানালাইসিস করেনি। এটা করেছেন এডওয়ার্ড সাইড, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক। এটা হচ্ছে এই যে মানসিক দিকটা, উনি তো ডাক্তার ছিলেন, ডাক্তার মানে মনোবিজ্ঞানী ছিলেন ফ্রান্স ফানো, প্র্যাকটিস করতেন। উনি দেখিয়েছেন যে ওই বইটা যেটা দেখিয়েছেন যে দীর্ঘদিন ধরে উপনিবেশী শাসকদের শাসনে শোষণে থাকতে থাকতে, এদের আধিপত্যের মধ্যে থাকতে থাকতে, এদের হিংসা, বিদ্বেষ, উপেক্ষা এর মধ্যে থাকতে থাকতে কালোদের মধ্যে একটা মানসিক পরিবর্তন আসে। সেটা হচ্ছে এরা সাদা হওয়ার চেষ্টা করে। কারণ যেহেতু সাদা একটা ডমিনেন্ট রেস, ফলে তার মধ্যে আমাদের দেশেও তো আছে যে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে স্যার। ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে স্যার। না, ফেয়ার অ্যান্ড লাভলির প্রসঙ্গটা ভিন্ন। আমি যেটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কথা বলছি, অনেক বড় এটা। সেটা হচ্ছে এই যে যখন আপনি একজনের ডমিনেন্সের মধ্যে থাকবেন, আধিপত্যের মধ্যে থাকবেন, সার্বক্ষণিক আধিপত্যের মধ্যে, আপনার শরীর থেকে শুরু করে আপনার মনের উপর আধিপত্য চালাবে, আপনি মুক্তভাবে নড়তে পারবেন না, তখন আপনার সাইকোলজি ছোটোবেলা থেকে গড়ে উঠবে, আপনি তার মতো হওয়ার চেষ্টা করবেন, যে অত্যাচারী তার মতো হওয়ার চেষ্টা করবেন। এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে। তো এই জন্য মার্তিনিকের কালোরা সাদাদের মতো হওয়ার চেষ্টা করে, এবং বিভিন্ন অনুষ্ঠানে ওরা সবকিছুতে ওদেরকে স্ট্যান্ডার্ড ধরে। এটা একটা সাইকোলজিক্যাল ফল। এটা একটা কি বলে, এটা হচ্ছে একটা অসুস্থতা। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় এক ধরনের অসুস্থতা, প্রাচ্যের অক্সফোর্ড। এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড বলার দরকারটা কি? আরও তো পৃথিবীর ইউনিভার্সিটি আছে, তাদের সাথে তুলনা করা যায়, কিন্তু অক্সফোর্ডের সাথে, নারায়ণগঞ্জকে বলা প্রাচ্যের ডান্ডি, কেমব্রিজের সাথে তুলনা করতে হচ্ছে। এইটা এগুলো এক ধরনের মানসিক সমস্যা, এবং এই কালো মানুষরা সাদা মুখোশ পরে সাদা মানুষদের মতো হয়ে উঠতে চায়। এটা ফানো অ্যানালাইসিস করেছেন। কিন্তু সাদা হতেও পারে না, কালো থাকে না সে, ফলে খুব মানে দুর্বোধ্য এবং খুব একটা সমস্যাগ্রস্ত অবস্থায় সে বলছে। এইখান থেকেই তার মানসিক সমস্যাগুলোর উৎপত্তি। এবং উনি পরে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে এখান থেকে বাঁচতে হলে তাকে যেটা করতে হবে, এই মানসিক রোগ থেকে বেরোতে হলে তাকে বিপ্লবের পথে যেতে হবে। কারণ বিপ্লব যে ভায়োলেন্স তৈরি করে, বিপ্লব তো সহিংস। ফানু সবসময় বলতেন যে বিপ্লব কোনো শান্তিপূর্ণ কাজ না, বিপ্লব সহিংস, বিপ্লবে সন্ত্রাস হবে, রক্তপাত হবে। এই রক্তপাত এবং সন্ত্রাসের মধ্য দিয়ে তার যে অত্যাচারিত জীবন, নির্যাতিত জীবনের যে ক্ষোভ, দুঃখ, সেগুলোর অবসান করবে, এবং এইভাবেই তার এই মানসিক সমস্যার নির্মূল হতে পারে। সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে, মানে সন্ত্রাস এবং রক্তপাতের যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়েই তার মানে দায় মুক্তি করতে পারে। এটা ছিল ফানো। কিন্তু এডওয়ার্ড সাইদ হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে দেখিয়েছেন যে কিভাবে প্রাচ্য এই কাজটা করে, উপনিবেশটা কিভাবে বজায় রাখে, কেন উপনিবেশ দীর্ঘদিন ধরে টিকে আছে। সাইদ দেখেছেন যে এরা জ্ঞানের জগৎটাকে দখল করে, এবং আমাকে বোঝায় যে তোমার ভাষা, তোমার সংস্কৃতি, তোমার সমাজ, তোমার সাহিত্য, তোমার সমস্ত কিছু হচ্ছে নিম্নমানের, এবং কিছু বুদ্ধিবৃত্তিক দাস তৈরি করে। এটা যখন ক্রমাগত বোঝায় এবং ছোটবেলা থেকে আমাদেরকে পড়ায়, তখন এক পর্যায়ে আমাদের বিশ্বাস হয় দুইটা কারণে। এক হচ্ছে অনবরত পড়ার কারণে, অনবরত পাঠ করার কারণে। আরেক হচ্ছে যখন তাকে আমি দেখি যে সেটা শক্তিশালী অবস্থানে আছে, সে আমার শাসক। ফলে দুই মিলে আমি বিশ্বাস করতে শুরু করি, এবং আমার মন ভেঙে পড়ে আমি সারেন্ডার করি, আমি আত্মসমর্পণ করি তার থিওরির কাছে, এবং আমি বিশ্বাস করি যে পাশ্চাত্য লোকেরা যেটা বলছে সেটা আমার ক্ষেত্রে সত্যি। আমার ইতিহাস নাই, আমার পিছনে আমার সাংস্কৃতিক উত্তরাধিকার নাই, আমার আইন কানুন খারাপ, আমার সমাজনীতি খারাপ, আমার সমাজে যা কিছু আছে সবই হচ্ছে নেগেটিভ, সব খারাপ। ফলে আমাকে পশ্চিমের অনুকরণে সভ্য হয়ে উঠতে হবে। এই হচ্ছে ওরিয়েন্টালিজমের মূল বিষয়। এটার জ্ঞানতাত্ত্বিক প্রেক্ষাপটটা এবং জ্ঞানতাত্ত্বিক প্রক্রিয়াটি দেখিয়েছেন হচ্ছে এডওয়ার্ড সাইদ, যেটা ফানু কিংবা এমএসিজারের এই জিনিসটা ছিল না তাদের আলোচনায়। ফলে এই তিনজনের পার্থক্য হচ্ছে এই জায়গায় আর কি। তো অবশ্যই ফানু দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন এডওয়ার্ড সাইদ, উনি নিজেও কয়েকবার বলেছেন, এবং আমরাও দেখি আর কি।
আপনি একটু বললেন যে মানে তাদের সব কিছুই আমরা এখনো পর্যন্ত ইয়ে করি, যে স্ট্যান্ডার্ড ধরি, যেমন আমাদের স্যার যে আইন কানুনগুলো এখনো অনেকটা ব্রিটিশ রীতিতে চলে। এটা কি আমাদের কলোনির আইন-কানুনগুলা- ইম্প্যাক্ট কিনা? এটা কলোনির ইম্প্যাক্ট অবশ্যই। আমরা আইন-কানুনগুলো আমরা কোর্টে গেলে দেখি যে মাই লর্ড বলতেছে, হ্যাঁ। এই গরমের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস পরতেছে, শপথের সময় ব্রিটিশ লর্ডদের মতো কিছু। এটা অবশ্যই এটা আমাদের কি এখনো এই বোধটা কি তৈরি হয় না, যেগুলো আমাদের চেঞ্জ করতে হবে স্যার? না, ভোটটা কেন তৈরি হয়নি, কারণ আপনি দেখছেন হচ্ছে উপরের অংশটা, ফলাফলটা। আপনি গভীরে যেতে হবে। গভীরে আমরা এখনো ব্রিটিশদেরকে আমরা মনে করি যে এরা মানে মহৎ জাতি এবং জ্ঞানী জাতি, যে কারণে ঢাকা ইউনিভার্সিটিকে হাইলাইট করতে হলে আমি বলি এটা প্রাচ্যের অক্সফোর্ড, কারণ আমি মনে করি যে অক্সফোর্ড হচ্ছে সেরা। একইভাবে আমরা বলি যে প্রাচ্যের ডেন্ডি হচ্ছে সেরা। আমরা ইংরেজি বইপত্রের রেফারেন্স দিই, কিন্তু বাংলা বইপত্রের রেফারেন্স কম দিতে উৎসাহী। আমরা মনে করি যে ইংরেজি বইপত্রের রেফারেন্স যদি দেই, তাহলে আমার এই আর্টিকেলটা, আমার লেখাটা মানে বেশি গৃহীত হবে। এই যে আমার মনের মধ্যে যে মানসিক অবস্থা যেটা, সেটা হচ্ছে কলোনির কারণে তৈরি হয়ে আছে। এখনো ইংরেজি ভাষাটাও তো স্যার, ইংরেজি ভাষাটা মনে হচ্ছে যে জ্ঞান না, সবই এক জায়গায়। তো এই কলোনির যে ইম্প্যাক্ট আমার মধ্যে তৈরি হয়ে আছে, তো এইটা ডিকলোনাইজেশন না হওয়া পর্যন্ত, এক্ষেত্রে না বেরোনো পর্যন্ত তার ফলাফল তো একই রকম হবে। ফলাফলটা এই কারণে এরকম আপনি দেখছেন যে আমি টুপি পরে মাই লর্ড বলি, এই কারণে। আপনার একটা বই আছে এই যে উত্তর উপনিবেশী মন, হ্যাঁ, ওইটাতে মানে আপনি বলতে চাইছেন যে আপনি যদি এই উপনিবেশের যে প্রভাবটাকে বাদ দিতে হয়, বিউপনিবেশায়ন করতে হয়, হ্যাঁ, তাহলে আপনার আগে উত্তর উপনিবেশী মন তৈরি করতে হবে। হ্যাঁ, বিষয়টা কি এরকম কিনা? এটা স্টেপ বাই স্টেপ করতে হয়। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটাই, যে পোস্ট কলোনিয়াল মাইন্ড বলতে আমি বুঝেছি সেই মনকে যখন আমি বুঝতে পেরেছি যে আমার উপর উপনিবেশের প্রভাব আছে, এবং আমি সক্রিয় হয়ে উঠেছি এই প্রভাব কাটিয়ে ওঠার, এটা হচ্ছে পোস্ট কলোনিয়াল মাইন্ড। এইটা যখন তৈরি হবে, আপনি নিজেই খুঁজে, এটা তখন আপনি নিজেই খুঁজে বের করেন যে কিভাবে আমি ডিকলোনাইজ করবো, এবং আমার নিজস্বতা কোথায় আমি খুঁজবো, কিভাবে আমি দাঁড়াবো। এটি একটা বিষয়। আর একটা বিষয় এখানে একটু বলা দরকার, যাতে যারা আমাদের কথা শুনছেন তারা যেন ভুল না বুঝেন, যে এর মানে এই না যে পৃথিবীর সমস্ত জ্ঞানকে আমি অস্বীকার করবো, তা না। সারা পৃথিবী থেকে আমি নেব হচ্ছে আমার ভিত্তি যখন তৈরি হবে নিজের, সেই নিজস্বতার ভিত্তিতে সারা পৃথিবীতে যেটা ভালো সেটা আমি নেব। কিন্তু এখন তো আমার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি তৈরি হচ্ছে পাশ্চাত্য ভিত্তির উপরে, ফলে আমি যা কিছু সিদ্ধান্ত নিই, যা কিছু ভাবি, তার অধিকাংশই ভুল হয়। আপনি স্যার অনেকগুলো দেশে এ পর্যন্ত ভ্রমণ করছেন, কতগুলো দেশ থেকে গেছেন? এই মুহূর্তে বলতে পারছি না, গোটা বেশি হতে পারে। আমি আপনার একটা বক্তব্য শুনছিলাম যে আপনি যখন ইউরোপে যান, হ্যাঁ, ইউরোপের মানে একেবারে সুরম্য অট্টালিকা বা তাদের প্রাসাদোপম যেসব স্থাপনা, বা তাদের মানে প্রশস্ত বুলেভার্ড, যে এত সুন্দর চাকচিক্য, সেগুলো দেখে আপনি আমার চমৎকৃত হওয়ার বদলে কেমন যেন একটা বীতশ্রদ্ধ আমার এটা। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা আমার লন্ডনে গিয়ে হয়েছিল প্রথম। যে লন্ডনে যখন আমি যাই, লন্ডনে কিছু কিছু জায়গা, পুরোনো জায়গা যেগুলো আছে, সেগুলোতে দেখবেন আপনার ওদের বিল্ডিং কোড আছে। আপনি চাইলেই এক জায়গায় 12 তলা, এক জায়গায় 1.5 তলা, আর এক জায়গায় টিনের ছাপড়া তৈরি করতে পারবেন না। একটা নির্দিষ্ট প্যাটার্নের বাড়ি তৈরি করতে হয়, সেই বাড়ির সামনে কতটুকু জায়গা থাকবে, পিছনে কতটুকু জায়গা থাকবে, এগুলো থাকে। এবং দেখতে এত ভালো লাগে যে কোনো রোডে, পুরোনো এলাকায় সব লাল ইটের বাড়ি, 2 তলা 3 তলা বাড়ি, এবং সব বাড়ি একরকম। তো আমি যখন এগুলোতে হাঁটতাম, এবং এত সুন্দর, সব সুশৃঙ্খল সব কিছু, এবং এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তারা শৃঙ্খলার সাথে চলে, বাড়িগুলো এত সুন্দর, সম্পদের একটা চাকচিক্য সব চোখে পড়ে। তখন আমার প্রথমেই যেটা আমার মনে হয়েছে যে এই সমস্ত কিছুই করা গেছে আমার বাংলার সম্পদ লুটে এনে। মূলত ভারতের সম্পদ লুটেই কিন্তু শিল্প বিপ্লব হয়েছে। এটা আমিও প্রায় সময়, তো সেটাই আমার মনে হচ্ছে যে তাহলে এই আমার দেশের সম্পদ, আমার মানুষের, আমার পূর্বপুরুষের পায়ের ঘাম মাথায় ফেলে যারা জমিয়েছিল, কাজ করেছে, তাদের সম্পদ লুটে এনে ইংল্যান্ড আজকে এই উন্নত হয়েছে। ফলে আমি যেটা দেখছি যে এত সুন্দর জায়গা, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর দেশ, তার পিছনে যে দুঃখের কারণ, যে বেদনার ইতিহাস, সেটি আমার মনে পড়ে। ফলে ভালো লেগেছে, এবং সেই ইতিহাসও মনে পড়েছে। সেগুলো আমি দেখেছি ঘুরে ঘুরে। ইউরোপের যে দেশেই গেছি, যে কটা দেশে যারা কলোনি মেনটেন করতো, ফ্রান্স, পর্তুগাল, তারপর নেদারল্যান্ডের কলোনি ছিল। প্রতিবারই আমার এই কথাটা মনে হয়েছে, যেখানে নিশ্চয়ই আমার পূর্বপুরুষের ঘামের একটা অংশ আছে এখানে। আচ্ছা, ধরেন এডওয়ার্ড সাইদ, ফানো,
ইদানিংকালে নম চমস্কি, হুম। যারা পাশ্চাত্যের এই ডমিনেন্ট ডিসকোর্সের বিরুদ্ধে কথা বলে, এরা আবার এই পাশ্চাত্যেই কিন্তু থেকেছেন, অবস্থান করেছেন, এবং কি ওনাদের হচ্ছে যে লেখালেখি সব কিছুই ওখানেই করেছে। পাশ্চাত্যে এখানে এখানে স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পাশ্চাত্য তাদেরকে সমালোচনার সুযোগ করে দিচ্ছে, এটা কি তাদের ডাবল স্ট্যান্ডার্ড কিনা, নাকি তাদের মানে এটা উদারতা বা এটা? না, এটা হচ্ছে একটা পদ্ধতিগত বিষয়, একটা শৃঙ্খলার বিষয়। এটা আমি বলি আপনাকে, সবাই তো আর ওইখানে বড় হন নাই। এডওয়ার্ড সাইদ বড় হয়েছেন হচ্ছে, ছেলেবেলা কেটেছে হচ্ছে ফিলিস্তিনে এবং মিশরে। 48-এ যখন 48 সালে যখন ইহুদিরা এখানকার মানুষদেরকে, ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেয়, তখন এডওয়ার্ড সাইদের ফ্যামিলিও ঘর ছাড়া হন। এবং এটা নিয়ে ওনার কিন্তু একটা বই আছে, আউট অফ প্লেস, একটা বই, ওইখানে উনি বলেছেন, এবং বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে আমার যত লেখালেখি বইপত্র, তার মধ্যে ওই যে আমাকে ঘরছাড়া করেছে যে ইহুদিরা, আমাকে বের করে দিয়েছে আমার পরিবারকে, এই বেদনা এবং এই অভিজ্ঞতা সমস্ত বইপত্রের ভিত্তি হিসেবে কাজ করেছে, এটা উনি বলেছেন। ফলে সাইদের লেখাপড়া, ছোটোবেলার লেখাপড়া হচ্ছে প্রাচ্যে, তারপরে উনি গেছেন ওখানে ইউনিভার্সিটি লেভেলে পড়তে এবং এখানে পড়িয়েছেন। ফানু ইউরোপে গেছেন, ফরাসিতে গেছেন, সেটা কিন্তু ছোটোবেলা ওইখানেই পড়েছেন প্রথম। তাদের মানসিক গঠনটা তার নিজের এলাকায় হয়েছে। চমস্কি ওইখানে লেখালেখি করেছেন, এবং এই লেখালেখি করার সুযোগ পেয়েছেন। এটা উদারতা কিনা, এটা উদারতা না এই কারণে যে পশ্চিমের সোসাইটিটা গড়ে উঠেছে এইভাবে, কারণ এরা তো সারা পৃথিবীতে ডাকাতি করে বেড়াতো, ব্রিটেন এবং পর্তুগাল, তারপর ধরেন যে মানে যাদেরকে আমরা বা মানে পশ্চিমের জ্ঞানতাত্ত্বিক ভাষ্যে যাদের পূর্বপুরুষরা আবিষ্কারক বলা হয়, মূলত দস্যু, ডাকাত, হারমাদ, এরা সারা পৃথিবীতে ডাকাতি করে বেড়াতো। ফলে ওরা নিজেদের মধ্যে যাতে বৈষম্য তৈরি না হয়, নিজেদের একতা যাতে নষ্ট না হয়, এই ধরনের একটা সিস্টেম এরা তখনই ডেভেলপ করেছে। কারণ আমরা 50টা লোক, আমরা যদি একজন একজনকে মানে ঠকাই এবং বৈষম্যের শিকার হই, তাহলে এই একতাটা 50 জন একতাটা থাকবে না। ফলে ওই সমাজটা গড়ে উঠেছে এমনভাবে যে ওইখানে আস্তে আস্তে ধীরে ধীরে নাগরিক অধিকারগুলো এবং একের বিরুদ্ধে আরেকজন যাতে কোনো মতেই স্বার্থহানি না ঘটায়, সেরকম একটা সিস্টেম এখানে গড়ে উঠেছে। ফলে ওইখানে বাক স্বাধীনতা তৈরি হয়েছে। তো এনারা যখন গেছেন তখন ওইখানকার সমাজের যে রীতি, সেই রীতিতে ওনারা কথা বলতে পেরেছেন। কিন্তু সবসময় যে খুব মসৃণভাবে কথা বলতে পেরেছেন তা না। এডওয়ার্ড সাইদের ওই যে বসার জায়গা, অফিস অনেকবার পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। একেবারে কিছুই যে হয়নি তা না, কিন্তু পশ্চিমের সমাজটাই এরকম যে বাক স্বাধীনতার একটা সুযোগ আছে, ফলে তেমন কিছু হয়নি। কিন্তু উনি অনেক নির্যাতনের শিকার হয়েছে। কিছু ডাকাতের মতো এলাকায় কিছু মানে জনহিতকর কাজ করে না, আমি যেটা বলতে চাচ্ছি যে ডাকাতরা নিজেদের মধ্যে সুশৃঙ্খল থাকে, না হলে একতাটা থাকে না। মানে ওরা তো ডাকাত, ওদের দেশে কিছু বাক স্বাধীনতা রাখে না, ওই সময় ডাকাত ছিল, পরে ওই ট্রেডিশনটা এখনো রয়ে গেছে। এখনো আপনি দেখেন, আপনি আমেরিকাকে খুব খুব কিংবা ব্রিটিশ শক্তিকে আপনি খুব ভালো চোখে দেখতে পারবেন। কিছুদিন আগে মাদুরকে ধরে নিয়ে চলে আসে, তার দেশ থেকে তুলে নিয়ে গেছে, নিয়ে চলে আসে। সেটা তো একটা মাস্তানের মতো। আপনি আমেরিকাকে যদি বিশ্বের যে সমাজ, সেই বিশ্বের সমাজে আপনি বলতে পারেন যে সে কি পেটকাটা বাবু, টুকাই সাগর, কি নাম আছে না, কালা জাহাঙ্গীর, এরকম একটা অবৈধ করতে পারেন যে সবচেয়ে বড় মাস্তান সে। ফলে তাকে যে খুব সুসভ্য বলা যায় তা না, কোনো কথাবার্তা ছাড়া ইরানে হামলা করলো এবং মানে কয়েক হাজার লোক মেরে ফেললো, ইরানকে ধ্বংস করে ফেললো। মাদুরোকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো। এর আগে আপনার পানামার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছিল। এটা তো এগুলোই করছে। এদেরকে আপনি খুব সুসভ্য বলতে পারবেন না, কিন্তু ওদের সমাজে যেটা সভ্যতার যে চিহ্ন, সেটা আমি বললাম যে ওদের একতা বজায় রাখতে হলে ওইটুকু রাখতে হবে এদের। আপনার একটা আলোচনা আমি দেখলাম যে অ্যান্টোনিও গ্রামসির হেজিমনি তত্ত্ব, গ্রামসির হেজিমনি, এইটা একটু আমাদেরকে এটা আমি বলি। হেজিমনি নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে সারা পৃথিবীতেই 20 শতকে এই যে এক জাতি কর্তৃক আরেক জাতির উপর উপনিবেশ তৈরি করা, জ্ঞানের উপনিবেশ, রাজনীতির উপনিবেশ, শাসনের উপনিবেশ তৈরি করা, এগুলো নিয়ে অনেকেই অনেকভাবে ভেবেছেন। গ্রামসি একদম প্রথম দিককার থিঙ্কারদের একজন, চিন্তাবিদদের একজন। গ্রামসির হেজিমনির থিওরিটা হচ্ছে এই যে, হেজিমনিকে আমি বাংলায় অনুবাদ করেছি ভাবের আধিপত্য, ভাবাধিপত্য মানে এই আধিপত্যটা ভাবের আধিপত্য। ভাব মানে চিন্তার আধিপত্য, থিওরির আধিপত্য।
গ্রামসে যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা জাতি কিংবা একটা গোষ্ঠী কর্তৃক আরেকটা গোষ্ঠীর উপর ভাবের আধিপত্য তৈরি করা হয়। শোষণের প্রথম যে কাজটা, ভাবের আধিপত্য যখন তৈরি করেন, যেটা ব্রিটিশরা আমাদের উপর করেছে, তাহলে আপনি ওই গ্রুপ কিংবা ওই জাতির বরত্ব আপনি মেনে নেন। যখন আধিপত্যটা তৈরি হয়, এবং আমি মনে করি যে আমি ছোট, আমার চিন্তা ছোট, আমার সমাজ ছোট, আমার সংস্কৃতি ছোট, তখন এই আধিপত্যের কারণে আমি কিন্তু তার বরত্বকে মেনে নিচ্ছি। ফলে তৈরি হয়ে যায় শোষণের একটা রাস্তা, আমাকে যাতে শাসন করে সে। কারণ সে আমাকে শাসন করে, শাসনের কথা বলে না, সে বলে যে আমাকে সুসভ্য করছে, আমাকে সভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, এটা বলেই সে আমাকে শাসন করতে শুরু করে, এবং এইভাবে সে আমার উপর আধিপত্য বিস্তার করে। এই আধিপত্য আমাকে সবসময় শোষণের দিকে নিয়ে যায়। গ্রামসি এটি এই থিওরির কথা বলেছেন আসলে শ্রেণীর অর্থে, শ্রেণী বিভাজনের অর্থে, যে সর্বহারা শ্রেণীর উপর যে বর্জুয়ার যে ইন্টেলেকচুয়াল আছে তারা ভাবের আধিপত্যটা কায়েম করে প্রথম। কিন্তু এই হেজিমনি টার্মটা দিয়ে আপনার সারা পৃথিবীতে যে ভাবের যে আধিপত্য সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন। যেমন আমাদের উপরে পশ্চিমা চিন্তাবিদের প্রচণ্ড আধিপত্য এখনও আছে। আপনি দেখবেন যে আমাদের ছেলেপেলেরা যারা নতুন পড়াশোনা করতে আসে, এরা বিভিন্ন তথ্যের কথা শুনলেই সেটার ফাঁদে পড়ে, তার কাছে এটা বিরাট কিছু মনে হয়। সে বলবে যে জাঁক লাকা, এই যে লাকা নিয়ে এত কথা, এবং উনি আমাদের সলিমুল্লাহ ভাই এমনভাবে পড়েছেন, এর মধ্যে কোনো কথাবার্তা লাখার বাইরে হয় না। এবং স্যার ওই যে খুব মানে ট্রোল করে বলে যে সলিমুল্লাহ খানকে যদি 20 মিনিট কথা বলতে দেওয়া হয়, এখানে লাকা এবং দারিদ্র ছাড়া কথা বলবে, উনি সেটা পারবেন না। যেটা আমি বলছিলাম যে আপনি যেটা শুনতে চাচ্ছিলেন সেটা শেষ করি। এই যে তত্ত্বের প্রতি মোহ, এটা একটা হেজেমনিক রিলেশনের ফল। রিলেশনটা হেজেমনিক রিলেশন তৈরি হয়েছে পাশ্চাত্যের সাথে আমাদের। এখন ওরা যা কিছু করে সেটাকে ভালো মনে হয় আমার। ফলে ওইখানে যে তত্ত্বের বইপত্র বের হয় কিংবা একটা আর্টিকেল লেখা হয়, তখন সাথে সাথে আমার তরুণ প্রজন্ম এখানে লাফিয়ে পড়ে। কারণ সে মনে করে যে ওই তথ্য নিয়ে যদি আমি আগে কথা বলি, তাহলে আমার সোসাইটিতে আমার একটা সম্মানজনক অবস্থা তৈরি হবে, মানুষ আমাকে জ্ঞানী মনে করবে, মানুষকে আমাকে চিন্তাশীল মনে করবে। ফলে দেখবেন আপনি পরাবাস্তববাদ, দাদাইজম, এক্সিস্টেন্সিয়ালিজম, এগুলো নিয়ে খুব কথাবার্তা কপচানোর প্রচুর লোক এগুলো তৈরি হয়ে যায়। আপনি দেখবেন এগুলো নিয়ে খুব কথা বলে। এটি কিন্তু এটা হেজিমনিক রিলেশনের ফল। আমি আর বলিনি, শেষ করে নিই। আমি কিন্তু বলছি না যে সব তথ্যই বেকার, তা না। কিছু কিছু ভালো জিনিস আছে, কিন্তু বাছবিচারহীনভাবে যে নেয়ার এই প্রবণতা, এটা একটা আধিপত্যবাদী সম্পর্কের ফল। তো অনেকের হচ্ছে যে, বা এটাকে অনেকের মতে হচ্ছে যে একটা ভারী ডিসকাশন মনে হইতে পারে। তাদের জন্য আপনি একবার খুব সহজ করে, মানে উত্তর আধুনিকতাবাদ বা উত্তর আধুনিকতা এই জিনিসটা একটু স্যার আর একটু বলিনি। অনেকে মনে করেন যে মানে কলোনি পরবর্তী যে মানে জ্ঞান, সেটাকে উত্তর আধুনিকতা মনে করে, মানে উত্তর উপনিবেশিকতা মনে করে। এটা আমি আপনাকে দুইটা জিনিস ভিন্ন। হ্যাঁ, পোস্ট কলোনিয়ালিজম মানে উত্তর উপনিবেশিকতা আর উত্তর আধুনিকতা, এই দুইটা জিনিস ভিন্ন। এটা আপনার মানে আমাদের বাংলাদেশে এটা একটা বড় সমস্যা। অনেকে বোঝেন, অনেকেই বোঝেন না। না বোঝার একটা কারণও আছে। উত্তর আধুনিকতা উত্তর উপনিবেশিকতা না। উত্তর আধুনিকতা কি? উত্তর আধুনিকতা হলো আপনার ইউরোকেন্দ্রিক যে চিন্তা। আধুনিকতার সূচনা ইউরোপে। আধুনিক এগুলো হচ্ছে বোধ, মানুষের দৃষ্টিভঙ্গি বোধ। আধুনিকতা হচ্ছে একটা বোধ, এক ধরনের মানে নিজের সম্পর্কে একটা বোধ। আধুনিকতার বোধগুলো কি? সেটা হচ্ছে সমাজ হচ্ছে নীতিবাদী, জীবন ক্ষয়, জীবনে খারাপ, জীবন কালো, জীবন অর্থহীন, জীবন নিঃসঙ্গ, জীবন বেদনাময়, এবং জীবনের কোনো অর্থ নাই, সমাজ ক্ষয়িষ্ণু, সব কিছু ভেঙে পড়ছে। এটা হচ্ছে আধুনিকতার বোধ। এই বোধ আমাদেরকে শাসন করেছে দীর্ঘদিন ধরে। কিন্তু 50-এর এবং 60-এর দশকে একটা চিন্তা আসে, উত্তর আধুনিকতার চিন্তা। সেটা হচ্ছে সব কিছু ইউরোপ কেন্দ্রিক ছিল চিন্তাটা, জ্ঞানটা। এই উত্তর আধুনিকতা টিপিক্যালি, আমার সাথে সবাই একমত হবেন কিনা জানি না, এটা খুব কম লোক বলেছে, কিন্তু এটা একটা আমেরিকান চিন্তা। আমেরিকা আপনার দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার একটা বিরাট ভূমিকা ছিল। তারা বলে যে পৃথিবীর ত্রাতা তারা। হিটলারের পতনের পেছনে আমেরিকার একটা বড় ভূমিকা ছিল। তো এরপরে সে নেতা হয়ে ওঠে।
চিন্তার ক্ষেত্রেও এই জিনিসটা ঘটতে থাকে। তাই আমেরিকার থিঙ্কাররা নানাভাবে নানা রকম থিওরি দিতে থাকে। তো উত্তর আধুনিকতা হলো বেসিক্যালি আপনার ইউরোকেন্দ্রিক চিন্তা থেকে সরে গিয়ে ভিন্নভাবে চিন্তা করা। সেটা কি? সেটা হচ্ছে যে যত কিছু নেগেটিভ আছে আধুনিকতার, সেগুলোকে রিভিউ করা। এবং এরা ধর্মকেও একটা নেগেটিভ হিসাবে দেখে উত্তর আধুনিকরা, যে এটাকেও রিভিউ করতে হবে, মার্কসিজমকে রিভিউ করতে হবে, সমস্ত কিছুকে রিভিউ করতে হবে, সমস্ত কিছুকে সন্দেহের চোখে দেখতে হবে, প্রশ্ন করতে হবে এবং নতুন করে অ্যানালাইসিস হাজির করতে হবে। এইটাই উত্তর আধুনিকতা। এবং উত্তর আধুনিকতার নির্দিষ্ট কোনো বিশ্বাসের জায়গা নাই, নির্দিষ্ট কোনো বিশ্বাসের জায়গা নেই। সব কিছুকে ইউরোকেন্দ্রিকতাকে ওরা মানবে না। ফলে যে নতুন বোধের জন্ম হলো এবং সব কিছুকে রিভিউ করার যে জন্ম হলো, এর সাথে একটা সাদৃশ্য হচ্ছে পোস্ট কলোনিয়ালিজমের। সেটা কোথায়? যে উত্তর আধুনিকতাও আধুনিকতার সমালোচনা করে এবং পোস্ট কলোনিয়ালিজমও উত্তর ঔপনিবেশিকতাও আধুনিকতার সমালোচনা করে। কিন্তু উত্তর ঔপনিবেশিকতা আধুনিকতার সমালোচনা করে একটা ভিত্তি দিয়েছে যে আমার দেশের যে সংস্কৃতির চিন্তা, আমার যে চিন্তার ঐতিহ্য, আমার যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমার যে ভাষা, আমার যে সমাজ, আমার যে রাজনীতি, তার যে দীর্ঘ ঐতিহ্য, তার উপর দাঁড়িয়ে আমি পৃথিবীকে বিচার করব। এটা হচ্ছে উত্তর ঔপনিবেশিকতার পোস্ট কলোনিয়ালিজমের কথা। কিন্তু উত্তর আধুনিকতা কিন্তু তা না। সে কোনো গন্তব্যের দিশা দিতে পারে না, সে শুধু সমালোচনাই করে। ফলে বাংলাদেশে যেটা হয়েছে, এই উত্তর আধুনিকতা আর উত্তর ঔপনিবেশিকতাকে এক করে ফেলে। হ্যাঁ, আধুনিকতা যে আধিপত্য আমাদের উপর বিস্তার করে রেখেছিল, সেখান থেকে বেরোনোর প্রশ্নে উত্তর আধুনিকতা সেখান থেকে বেরোতে চায়, আমিও সেখান থেকে বেরোতে চাই। কিন্তু আমি বেরিয়ে একটা জায়গায় পৌঁছতে চাই, সেটা হচ্ছে নিজস্বতার মধ্যে। আর উত্তর আধুনিকতা কোথাও জায়গায় পৌঁছতে চায় না, ওইটাকে সে বাতিল করতে চায়। বাতিল করার পরে যেখানে সে পৌঁছতে চায়, সেটার নাম হচ্ছে আমেরিকানিজম। এই জিনিসটা আমাদের এখানে যারা উত্তর আধুনিকতার চর্চা করে, এদের মধ্যে সেটা দেখবেন না। এরা মনে করে পৃথিবী একভাবে চিন্তা করে আর আমেরিকানরা আরেকভাবে চিন্তা করে, এবং সারা পৃথিবী আমেরিকার মতো চিন্তা করা উচিত। উত্তর আধুনিকতার নির্যাস যদি আপনি দেখেন, তাহলে নির্যাসটা দাঁড়াবে এই যে সমস্ত পৃথিবীর উচিত হচ্ছে আমেরিকার মতো চিন্তা করা। ফলে উত্তর আধুনিকতা আর উত্তর ঔপনিবেশিকতা এক জিনিস না। কিন্তু আমাদের এখানে অনেক তরুণী মনে করে যে উত্তর ঔপনিবেশিকতা আর উত্তর আধুনিকতা এক। উত্তর আধুনিকতার মধ্যে ঐতিহ্যের কথা নেই। উত্তর আধুনিকতার মধ্যে নিজস্বতার ভিত্তিতে দাঁড়িয়ে পৃথিবীর জ্ঞান এবং সংস্কৃতি এবং অন্যান্য চিন্তাকে যাচাই করার কথা নাই। উত্তর ঔপনিবেশিকতা হচ্ছে একেবারেই মুক্তির দিশা সম্পর্কিত, এবং তার ভিত্তি, তার শৃঙ্খলা এবং তার জ্ঞানতাত্ত্বিক ভিত্তি কী, সেটা উত্তর ঔপনিবেশিকতা ডিফাইন করে নিজের জগতে ফেরার চেষ্টা করে। কিন্তু উত্তর আধুনিকতা কোথাও ফেরার কথা বলে না। উত্তর আধুনিকতা আসলে আরেকটা ডমিনেন্ট ডিসকোর্স, আরেকটা আধিপত্যের সূত্র। আগে আপনি আধুনিকতা দিয়ে আপনি আধিপত্য করতেন সারা পৃথিবীতে, এখন উত্তর আধুনিকতা দিয়ে আপনি আধিপত্য করার চেষ্টা করছেন। ফলে এটা একটা হচ্ছে আধিপত্যকামী একটা থিওরি, মানে একটা মুভমেন্ট। ফলে এই বিষয়ে সতর্ক থাকতে হবে মানুষকে, যে উত্তর আধুনিকতা আরেকটি ডমিনেন্ট ডিসকোর্স, যার মধ্য দিয়ে সারা পৃথিবীতে আরেকটা হেজেমনিক রিলেশন তৈরি করার চেষ্টা করছে আমেরিকান থিঙ্কাররা। জিনিসটাকে এইভাবে দেখতে হবে। আপনার অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে কিছু শব্দ আপনি নিজেই মনে হয় এগুলো নিজের রীতিতে লেখেন, যেমন বলশালী, জ্ঞানভাষ্য, জাগন। ও, এটা আমি বলি, আপনি যখন এই যে আমি তো অনুবাদ এই পর্যন্ত 3টা করেছি, 3টা বই। একটা ছাপা হয়নি, সেটা হারিয়ে গেছে কপিগুলো। সেটা হচ্ছে 90-এর দশকে একটা পত্রিকা ছিল, বাংলা বাজার পত্রিকা। আপনার কি নাম শুনেছেন এই পত্রিকার? হ্যাঁ, আপনার কি 90-এর দশকে জন্ম হয়েছে? আপনার ছোট ছিলেন। বাংলা বাজার পত্রিকায় আমি একটা উপন্যাস অনুবাদ করি প্রথম। সেটার নাম হচ্ছে আপনার মিলান কুন্ডেরের উপন্যাস, দি বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং। এটা খুব একটা ফেমাস বই, একটা পলিটিক্যাল বই, উপন্যাস। সেখানে বাংলাদেশের কথা আছে, বাংলাদেশের কথা না, বাংলাদেশের রেফারেন্স আছে। বাংলাদেশের 71-এ যে যুদ্ধ হচ্ছে, এটা রেফারেন্স আছে। তো ওই বইটা আমি অনুবাদ করে ফেলি বাংলা বাজার পত্রিকায়, কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে তার সমস্ত কপি হারিয়ে গেছে, আমার কাছে কোনো কপি নাই। এখন বাংলা বাজার পত্রিকার ওই সব কপি আছে কিনা এর বাংলা বাজারে গিয়ে দেখতে হবে, যার কারণে আমার বইটা আর বের হয়নি। প্রথম আমার বেরিয়েছে প্রকাশিত উপন্যাস হচ্ছে ওরিয়েন্টালিজম, তারপর হচ্ছে কাভারিং ইসলাম। হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছিলাম, কাভারিং ইসলামের স্যার উপজীব্য বিষয় কাভারিং ইসলাম যদি বলতেন। আপনি আগে যে প্রসঙ্গটা তুলেছেন, আমি বলি যে কেন পরিভাষা বানাতে হয়েছে। মানে এই চিন্তাগুলো বাংলাদেশের নতুন। এখানে এডওয়ার্ড সাইদ অনেক পরিভাষা ব্যবহার করেছেন যেটা আমাদের চিন্তার জগতে ছিল না। যেটি আমি বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের এখানে ছিল না, ইন্টেলেকচুয়াল থিঙ্কিং ওইভাবে ওই অর্থে আমাদের এখানে তখনও ডেভেলপ করা নাই। ফলে প্রচুর নতুন পরিভাষা আমাকে বানাতে হয়েছে। আপনি দেখবেন যে উপনিবেশায়ন, কলোনাইজেশন যেটাকে বলে, উত্তর উপনিবেশী মন, তারপর হচ্ছে এই যে নেরেটিভের বাংলা বয়ান,
জাগন, বয়ান, হ্যাঁ। বয়ান শব্দটা এখন খুব জনপ্রিয়। হ্যাঁ। ও কেতাবি মানে হ্যাঁ। টেকচুয়াল, এগুলো আমার তৈরি পরিভাষা। এগুলো এখন বাংলাদেশে খুব চলছে। এগুলো আমার পরিভাষা, এগুলো আমার তৈরি অনুবাদের স্বার্থে আমি এগুলো করেছি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে কাভারিং ইসলামের বিষয়টা কি। কাভারিং ইসলামের বিষয়টা এটা তো এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজমেরই একটা এক্সটেন্ডেড ভার্সন নাকি? না, ওরিয়েন্টালিজমের থিওরির একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। আর ওরিয়েন্টালিজমের থিওরিটা এখানে অ্যাপ্লাই করে দেখা হয়েছে যে কীভাবে এই কাজটা করে। সেটা হচ্ছে সারা পৃথিবীতে হ্যাঁ। মুসলমান আছে কিংবা অন্য ধরনের মানুষ আছে, ওরিয়েন্টালিজম যেটা বলে, তাদের সম্পর্কে ভাষ্য দিচ্ছে হচ্ছে পশ্চিম। হ্যাঁ। তারা আসলে কি সেটা সে দেখছে না। পশ্চিমের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে বসে কাজ করছে, সে রিপোর্ট দেখছে, লাইব্রেরি থেকে দেখছে, আর্টিকেল পড়ছে, পড়ে টরে বলতেছে যে মিশরের লোক এরকম, মিশরের লোক খারাপ, মিশরের লোক অলস, মিশরের এই সেই। খোদ মিশরের সোসাইটিতে এসে বসবাস না করে তার তো জানতে পারার কথা না, কিন্তু সেটা সে করছে না। ফলে জ্ঞানের জায়গা থেকে সে প্রাচ্যকে ব্যাখ্যা করছে। একই ঘটনা ঘটেছে ইসলামের সাথে। ইসলামের সাথে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ষড়যন্ত্রমূলক, সেটা হচ্ছে ইসলামকে হেয় করার জন্যে, ইসলামকে খারাপ করার জন্য এবং সন্ত্রাসের ধর্ম হিসেবে তুলে ধরার জন্যে সংগঠিতভাবে পশ্চিমের মিডিয়া এই কাজটা করেছে। সাইদ অনেক উদাহরণ দিয়ে দেখিয়েছেন। যেমন একটা উদাহরণ আছে, আমরা যে টাইম ম্যাগাজিনে একজন মুসলমানকে তুলে ধরা হয়, সেটা হচ্ছে টুপি আছে, দাঁড়িয়ে আছে, একটা স্ট্যান্ড গান আছে তার হাতে এবং তার কর্কশ রুক্ষ চেহারা। তো আমরা একটা প্রশ্ন করতে পারি যে আমি তো মুসলমান, সে তো আমার ছবি ছাপে নাই টাইমে, ছেপেছে ওই তালেবানের ছবি, ছেপে বলতেছে এই হচ্ছে ইসলাম। তালেবান তো ইসলাম না, আপনি তো মুসলমান, আপনার মধ্যে তো ইসলাম আছে, আপনার ছবি ছাপছে না। সে করেছে কি, সবচেয়ে একটা বাজে নমুনা তুলে ধরেছে, তুলে জেনারেলাইজ করেছে, করে সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে যে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে স্ট্যান্ডগান নিয়ে বসে থাকে, ইসলামের টুপি থাকে, দাড়ি থাকে, সাথে স্ট্যান্ডগান থাকে, টুপি দাড়ি থাকে, সাথে স্ট্যান্ডগান থাকে, সে হচ্ছে সন্ত্রাসী, হলিউডের ম্যাক্সিমাম মুভিগুলোতেও সে হচ্ছে জঙ্গি। এই কাজটা করেছে মিডিয়া। মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে পরে সিনেমা, নাটকে, সমস্ত জায়গায় এগুলো শুরু হয়েছে। এবং এইভাবে ইসলামের যে সন্ত্রাসী চেহারা তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে মিডিয়ার প্রকল্প। এটা হচ্ছে কাভারিং ইসলামের বিষয়। ইসলামকে কাভারিং মানে হচ্ছে কাভার করা। কাভার করা মানে হচ্ছে মিডিয়া কীভাবে কাভার করে। আপনারা শুনেছেন যে আমি অমুক নিউজটা কাভার করব, এটা আমার বাংলা করিনি এই কারণে যে জুৎসই বাংলার চেয়ে আমার মনে হচ্ছে কাভারিং যদি থাকে তাহলে খারাপ হবে না। কাভারিং ইসলাম আমার এই জন্য রয়েছে। এটার খুব জুৎসই বাংলা আমি এখনও তৈরি করতে পারিনি যে কাভারিংয়ের কী শব্দ হবে। এটা হচ্ছে বিষয় আর কি কাভারিং ইসলামের। এরপরে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, রণজিৎ গুহ, ওনাদের হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি আছে, মানে যে ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, এরকম ক্যান সাবঅল্টার্ন স্পিক। এটা আবার ইদানিং কিছুদিন ধরে দেখলাম যে এটা নিয়ে যেন কেন কথা হচ্ছে, ক্যান সাবঅল্টার্ন স্পিক যেন বারবার আসছে। আমি বলবো, আমি জানি না এটা নিয়ে কেন হচ্ছে। এটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে অক্সফোর্ড ইউনিয়নে যে হচ্ছে ওখানে হাসনাত আবদুল্লাহ, সাদিক কাইয়ুম, পরে হচ্ছে যে নাবিলা ইদ্রিস, আরো কয়েকজন ওইখানে হচ্ছে যে ডিবেটের জন্য গেছে। তো সেখানে নাবিলা ইদ্রিস একটা ছোট করে লিখছে যে উনিও গিয়েছিলেন। হ্যাঁ, উনি বললেন যে সাবঅল্টার্ন ইজ স্পিকিং, মানে সাবঅল্টার্নরা এখন কথা বলা শুরু করছে। সাবঅল্টার্ন বলতে নাবিলা ইদ্রিস বলেছে, নাবিলা ইদ্রিস বলছে। সাবঅল্টার্ন বলতে উনি, আমি যেটুকু বুঝছি যে নিজেকে হাসনাত আবদুল্লাহ একজন রাজমিস্ত্রির ছেলে, আচ্ছা আচ্ছা, তাকে সাবঅল্টার্ন মনে করতেছেন। উনি কি আসলে সাবঅল্টার্ন? হাসনাত আবদুল্লাহ বাবাকে আসলে রাজমিস্ত্রি, আমিও শুনেছি এরকম। হ্যাঁ, আসলে দেখেন এই যে নাবিলা ইদ্রিস সম্পর্কে আমি অত ভালো জানি না। উনি গুম কমিশনের কোন একটা দায়িত্বে ছিলেন, বেশ সিনিয়র মানুষ। মানে সিনিয়র না, আমাদের এইজের। ও, আপনাদের এইজের। গুম কমিশনের দায়িত্বে ছিলেন। বাংলাদেশে যে কমিশন হয় সেখানে কে কোন কমিশনের দায়িত্বে থাকবে সেটা অধিকাংশ সময় যোগ্যতার ভিত্তিতে করা হয় না, জ্ঞানের ভিত্তিতে করা হয় না, করা হয় হচ্ছে আপনার গ্রুপিংয়ের ভিত্তিতে। আমি জানি না যে নাবিলা ইদ্রিস তার পড়াশোনা কোন লাইনে, কোন বিষয়ে তার বিশেষজ্ঞতা। ক্যান সাবঅল্টার্ন স্পিক বিষয়ে বলেছেন উনি, ক্যান সাবঅল্টার্ন স্পিকের উৎপত্তি সম্পর্কে জানেন কিনা এবং এটা নিয়ে কথা বলার আগে উনি সেগুলো ভালো করে বুঝে নিয়েছেন কিনা এই বিষয়ে আমার জানা নাই ওনার সম্পর্কে। ক্যান সাবঅল্টার্ন স্পিক এটা একটা প্রসঙ্গ সম্পূর্ণ ভিন্ন জিনিস।
এখানে প্রথমেই বলি যে গায়ত্রী ওই একটা প্রবন্ধ আছে গায়ত্রী চক্রবর্তীর, ক্যান সাবলটান স্পিক। এর আর একটু পিছিয়ে যেতে হয়, সেটা হচ্ছে রণজিৎ গুহর নাম শুনেছেন আপনি? রণজিৎ গুহর নেতৃত্বে ভারতের ইতিহাসে প্রচলিত যে ইতিহাস, রণজিৎ গুহরা বলে যে এই ইতিহাস হচ্ছে আসলে শুধুমাত্র রাজরাজরাদের ইতিহাস, শাসন ক্ষমতার ইতিহাস, এলিট শ্রেণীর লেখা ইতিহাস। ফলে সাবলটানদের ইতিহাস এখানে নেই। সাবলটান কোনটা? সাবলটান হচ্ছে যে নিম্নবর্গ একেবারে, যেমন কৃষক, জোলা, তাঁতি, জেলে, যারা যে বিভিন্নভাবে বঞ্চিত, যারা কথা বলতে পারে না, যারা ক্ষমতার এবং শোষণের শিকার, এটাকে সাবলটান গ্রুপ বলছে, হচ্ছে নিম্নবর্গের মানুষ। নিম্নবর্গের মানুষের ইতিহাস এখানে নাই। তারা একটা প্রকল্প নেন এবং বহুখণ্ডে নিম্নবর্গের ইতিহাস এরা লেখেন। গায়ত্রী এটার মধ্যে ছিলেন, আমি যতদূর জানি গায়ত্রী রণজিৎ গুহরের শিষ্য ছিলেন, পরে আবার দেরিদার শিষ্যত্ব নিয়েছেন। গায়ত্রী একসময় আবার এটা নিয়ে প্রশ্ন তোলে, সরাসরি না, কিন্তু গায়ত্রী বলে যে ক্যান সাবলটান স্পিক, সাবলটান কি কথা বলতে পারে? তার বক্তব্য হচ্ছে সাবলটান কথা বলতে পারে না। এটার আবার আরেকটা ইতিহাস আছে এই প্রসঙ্গে না, সেটা হচ্ছে সতীর কথা আপনারা শুনেছেন, যে সতী দাহ ছিল না একটা, যে হাজব্যান্ড মারা গেলে তার বউ আত্মাহুতি দিত, আগুনে পড়ে যাবে। ব্রিটিশে এসে এই আইনটা বন্ধ করে বর্বর একটা হত্যাকাণ্ড বন্ধ করে ব্রিটিশরা বলে এটা। তো গায়ত্রী বলছেন যে সতী তো নিজের কথা বলে নাই, ব্রিটিশরা বলেছে। এবং এই প্রসঙ্গে সে বলছে যে সাবলটান গ্রুপ কথা বলতে পারে না, সাবলটান হচ্ছে সাপ্রেসড, অবদমিত, তাদের পক্ষে আরেকজন কথা বলে। এখন হাসনাত আবদুল্লাহ তো সাবলটান না সেই অর্থে, নাবিলা ইদ্রিস সাবলটান না, তারপরে কি নাম বলেন আরেকজনকে, সাদিক কায়েম সাবলটান না। এরা তো ভিআইপি মর্যাদায় গত 2-3 বছর ধরে ধাপিয়ে বেড়াচ্ছে। তার আগে ঢাকা ইউনিভার্সিটির মতো অথবা এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে এরা পড়াশোনা করেছে। এরা হচ্ছে পড়াশোনার সবচেয়ে অগ্রসর যে জায়গাটা এবং সুবিধাবাদী যে জায়গাটা, সেই জায়গায় ওরা থেকেছে, পড়াশোনা করেছে, পড়াশোনা করে গেছে। ফলে এরা সাবলটান না কিছু, এখনকার তাদের রিপ্রেজেন্টেশনটা, তাদের ব্যাকগ্রাউন্ড সাবলটান। তার বাবা যদি রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে উনি হয়তো সাবলটান, কিন্তু হাসনাত আবদুল্লাহ তো সাবলটান না। ফলে নাবিলা ইদ্রিস আসলে সাবলটানকে কীভাবে বুঝেছেন এবং ক্যান সাবলটান স্পিক কী অর্থে উনি বুঝেছেন কিংবা পড়েছেন কিনা সেটা আমি বুঝতে পারছি না। এনারা সাবলটান না, এটা মাথায় রাখতে হবে। কোনো অবস্থাতেই সাবলটান না। এরা হচ্ছে এখন গত 2-2.5 বছর ধরে, গত 1.5-2 বছর ধরে সবচেয়ে সুবিধাবাদী যে গ্রুপটা আছে তাদেরই অংশ এরা। হাসনাত আবদুল্লাহ এমপি, তাই না, পার্লামেন্টের একজন সম্মানিত সদস্য, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং তারা হচ্ছে ভিআইপি মর্যাদায় সারা দেশে ঘুরে বেড়ান। তারা সাবলটান হবেন কেন? এটা এই বক্তব্যটাই ঠিক না। এটা নিয়ে অনেক কথাবার্তা দেখি আর কি। তারপর একটা জিনিস ভালো লাগতেছে যে মানুষ কিছু কিছু শব্দ শিখতেছে। ভুলভাবে শিখলে তো বিপদ, শিখলে ভালো, যেসব শিখে যদি অপপ্রয়োগ করে তাহলে তো সমস্যা। আচ্ছা, আপনি ওই যে নদিয়া কেন্দ্রিক বাংলাদেশের বাংলা ভাষার যে চর্চা, সেটার আপনি মোটামুটি একটু সমালোচক বলা চলে। সমালোচক না, আমি একটা মুভমেন্ট করছি। আমি ওই ভাষায় লেখাই, সংস্কৃত ভাষার সংস্কৃত থেকে বাংলা আসছে, সংস্কৃতায়িত বাংলা যেটাকে, এটা বঙ্কিমচন্দ্র বলেছেন যে বাংলাদেশে যে ভাষা আমরা চর্চা করে লিখছি এটাকে সংস্কৃতায়িত বাংলা। বাংলা ভাষার সংস্কৃতিকরণের পরে যে ভাষার জন্ম হয়েছে, এটা বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন, এটা যেটা হচ্ছে সংস্কৃতায়িত বাংলা। তো সংস্কৃতায়িত বাংলায় আমি লেখার বিরুদ্ধে, এবং আমার জনমানুষের যে ভাষা, এটা তাহলে স্যার এটা একটা প্যারামিটার থাকবে না? তাহলে তো যে কেউ যে যার ইচ্ছা সেভাবে বলা শুরু করবে, লেখা শুরু করবে, এটার একটা প্যারামিটার কি থাকবে কিনা? এটার দুইভাবে জবাব দেওয়া যায়। একটা হচ্ছে যে ভাষায় আমরা লিখি, এটা আপনার জানা আছে কিনা, হয়তো জানা আছে যে এটা হচ্ছে একটা আঞ্চলিক বাংলা। ভগীরথী নদীর দুই পাশে নদিয়া এবং ওই অঞ্চল, কলিকাতার আশপাশের অঞ্চলের যে বাংলা ভাষা, সেই ভাষার একটা প্রমিতায়ন তৈরি হয়েছে, একটা স্ট্যান্ডার্ডাইজ করে এটা তৈরি হয়েছে। এবং সেটার শুরুটা হলো ফোর্ট উইলিয়াম কলেজে। পরে 1830-এর দশকে 20 থেকে 30-এর মধ্যে বিশাল বিতর্ক হয় যে বাংলা ভাষাকে কীভাবে, বাংলা গদ্য কীভাবে তৈরি হওয়া উচিত এবং ভিত্তি কী হওয়া উচিত। তখন প্রকাশ্যে বলা হয় যে আসলে পূর্ববঙ্গের যে ভাষা এবং এখন যে বাংলা ভাষা, 1830 কিংবা 1801 কিংবা 1757 পর্যন্ত যে বাংলা ভাষা চলে আসছে, সেই ভাষার জাতি নাশ করা হয়েছে। কিভাবে জাতি নাশ করা হয়েছে? মুসলমানরা এসছে এই দেশে, এসে মুসলমানদের যে বলি সেটাতে ঢুকে গেছে। এটা প্রকাশ্য বিতর্ক হয়েছে পত্রিকায় 10 বছর ধরে, 10-15 বছর ধরে
কলিকাতায়। তো যেহেতু জাতিনাশ করা হয়েছে, তো বাংলা ভাষাকে শুদ্ধিকরণ করতে হবে। এটা আপনি দেখবেন যে ওই গোঁড়া হিন্দু যারা, এদের শুদ্ধিকরণ অভিযান বিভিন্ন ধরনের জায়গায়, আপনি এটা মুসলমান হেঁটে গেলেও আগে হতো, তাহলে এই জায়গাটাকে শুদ্ধ করতো কীভাবে, গোবর পানিতে গলে গোবরের পানি দিয়ে ছিটা দিত, দিলে এই জায়গাটা শুদ্ধ হয়ে যেত। একটা বারান্দায় হয়তো একটা মুসলমান উঠে গেছে, হাত দিয়ে পালাটা ধরছে, তো এটাকে আবার গোবর ছিটা দিয়ে শুদ্ধ করা হতো, এটা শুদ্ধিকরণ বলে আর কি। এটা তাদের বিশ্বাস, এটা থাকতেই পারে, প্রত্যেকটা ধর্মের যার যার বিশ্বাস আছে, ওনার বিশ্বাস এরকম, ওনার প্র্যাকটিস করি, আমাদেরও এরকম বিশ্বাস আছে। তো এই জন্য বাংলা ভাষাকে ধরা হয়েছে, এটাকে অসুচিগ্রস্ত করা হয়েছে, এটাকে শুদ্ধ করতে হবে। এটা শুদ্ধ করার প্রক্রিয়া কি, প্রচুর সংস্কৃত শব্দ নিয়ে আসতে হবে এবং আরবি, ফার্সি, তুর্কি, মুসলমানদের যত শব্দ এখানে আছে তার সব মুছে ফেলতে হবে। এখন আপনার মনে রাখতে হবে যে বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছে। বাংলা ভাষার যে জন্ম সেটা হচ্ছে আপনার 1200-1300 বছর হয়েছে। চর্যাপদের যে বাংলা ভাষা ছিল, এটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষাটার জন্ম হলো আপনার ভারতীয় উপমহাদেশে অনেকগুলা অঞ্চল, পাক ভারত উপমহাদেশে বাংলা একটা স্বতন্ত্র অঞ্চল। এইখানের যে ভাষা ছিল আদি ভাষা, অন্যান্য অঞ্চলে এরকম ভাষা ছিল। মহারাষ্ট্রে একটা ভাষা ছিল, দিল্লিতে ছিল, হ্যাঁ, উত্তরের যেটাকে বলে সেটাকে রাওয়ালপিন্ডি, লাহোর, ওই এলাকার ভাষা ছিল, গান্ধার এলাকা যেটাকে বলে। সেই স্থানীয় ভাষার সাথে আর্যদের ভাষার একটা মিশ্রণ হয়েছে প্রথমে। ফলে স্থানীয় ভাষাগুলো কিছুটা পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভিন্নতা দেখা দিয়েছে। ফলে বাংলা অঞ্চলে একটা আঞ্চলিক ভিন্নতা নিয়ে যে ভাষা তৈরি হয় সেটা হচ্ছে চর্যাপদ। অপভ্রংশের স্তর পার হয়ে চর্যাপদের ভাষা তৈরি হয়। চর্যাপদের সময় যে ভাষা হয় প্রত্ন বাংলা যেটাকে বলি, অথবা আদি বাংলা যেটাকে বলি। এরপরেই কিন্তু বাংলায় মুসলিম জনসমাজের বিস্তার ঘটে 9ম শতক থেকে, 9 শতক থেকে 10 শতক, 11 শতক। এই 300 বছর আপনি দেখবেন, 200-250 বছর ওই যে কোস্টাল বেল্ট, যেটা উপকূলীয় অঞ্চল, সেই বরগুনা থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত ছোট ছোট শহর, মুসলিম শহরগুলো গড়ে ওঠে। ব্যবসার প্রয়োজনে মুসলমানরা আসতো এবং এদেরকে সাদরে অভ্যর্থনা জানাতো লোকেরা, কারণ ব্যবসার একটা লেনদেন ছিল। চিটাগাঙ্গে, সন্দ্বীপ, বরিশালের দক্ষিণে, বরগুনা, এগুলোতে ছোট ছোট মুসলিম শহর গড়ে ওঠে। এটা আপনি পাবেন হচ্ছে, এটা অনুমানের বিষয় না, এটা লেখায় আছে। সেটা হচ্ছে আপনি ইবনে খুরতাদবা, হিস্টোরিয়ান, ইরানি ঐতিহাসিক ইবনে খুরতাদবা লেখা পাবেন। ইরাকের আলমাসুদি, 9ম শতকের 10ম শতকের আলমাসুদির লেখায় আপনি এগুলো পাবেন। তারা বলেছেন যে এখানে তারা দেখে গেছেন যে ছোট ছোট মুসলিম কমিউনিটি গড়ে উঠেছে স্থানীয় লোকদের সহায়তা, এবং এদের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করে এরা আছে। তো এই মুসলিম সোসাইটি গড়ে ওঠে। আবার বখতিয়ার খিলজি 1203 অথবা 1204 সালে বখতিয়ার খিলজি যখন বঙ্গ বিজয় করেন, তখন আবার একটা বড় মুসলিম জনসমাজ গড়ে ওঠে। ফলে এই যে স্থানীয় যে ভাষা, তার সাথে মুসলমানদের যে ইন্টারেকশন, মুসলমানদের যে দেয়া নেয়া, মুসলমানদের ভাষা ফার্সি, আরবি, তুর্কি, এইসব ভাষার যে দেয়া নেয়া, এই ভাষার ভিত্তিতে যে ভাষাটা বিকশিত হয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা। ফলে আমি এটা আবার বলতে চাই যে বাংলা ভাষার বিকাশটা কীভাবে হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার বিকাশটাই হচ্ছে স্থানীয় ভাষার সাথে আগত মুসলমানদের, নানা দেশ থেকে আগত মুসলমানদের ভাষার সংমিশ্রণের ফলে যেটা বিকশিত হয়েছে সেটা বাংলা ভাষা। সেটা দীনেশচন্দ্রের বইয়ে আপনি এগুলো বিস্তারিত পাবেন। দীনেশচন্দ্র সেন এটা বলেছেন, ডক্টর দীনেশচন্দ্র সেন, এবং আরও অনেকে বলেছেন। ফলে বাংলা ভাষায় আরবি, ফার্সি কিংবা তুর্কি শব্দ হচ্ছে বাংলা ভাষার অংশ। বাংলা ভাষা তো তৈরি হয়েছে এইভাবে। বিদেশি শব্দের এই যে, এটা বিদেশি শব্দ না। আপনার এই পাঞ্জাবি পড়েছেন, আপনি বোতাম কি আলাদা? বোতাম ছাড়া আপনার পাঞ্জাবি হবে না। আপনার এই অংশ ছাড়া পাঞ্জাবি, আপনার সুতা ছাড়া পাঞ্জাবি হয়ে যায়, চুমকির কাজ করেছে এগুলো ছাড়া হবে? তো এগুলো আপনি বিদেশি শব্দ কেন বলছেন? বাংলা ভাষা যেটা তৈরি হচ্ছে তার অংশ হচ্ছে এটা। আচ্ছা, এটাকে বিদেশি শব্দ বলতে হবে কেন? আরবি, বাংলা ভাষায় যে আরবি শব্দ এসছে সেটা কোনো বিদেশি শব্দ না, ভাষার স্বাভাবিক প্রবাহ। হ্যাঁ, এটা ভাষার স্বাভাবিক প্রবাহ না। এই ইলামেন্ট এবং স্থানীয় ইলামেন্ট মিলে বাংলা ভাষা তৈরি হয়েছে, বাংলা ভাষার অংশ এটা। আচ্ছা, এটা হচ্ছে বাংলা ভাষার অংশ। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে আপনাদের মাথায়, আমাদের মাথায় চিন্তাটা ঢুকিয়েছে যে এটা হচ্ছে বিদেশি শব্দ। তো আপনি যদি এটা থেকে বাদ দেন তাহলে কি করতে হবে? সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে এসছে। এই জন্যই বঙ্কিম বলেছেন যে এটা হচ্ছে সংস্কৃতায়িত বাংলা। এই বাংলা নদিয়া এবং আশপাশের যে বাংলা ছিল, এই সংস্কৃতায়িত শব্দবহুল বাংলাকে নদিয়া এবং আশপাশের বাংলার ক্রিয়াপদের যে রূপ, তার অনুকরণে প্রমিত বাংলা তৈরি করা হয়েছে। এবং সেই বাংলায় লেখালেখির সূত্রপাত হয়েছে 1801 থেকে।
1850-এর মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম দাঁড়িয়েছে। বঙ্কিম রায় এই ভাষায় লিখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ভাষায় লিখেছেন, রামমোহন রায় এই ভাষায় লিখেছেন, এমনকি আমাদের মীর মোশাররফ এই ভাষায় লিখেছেন পরে, কারণ এছাড়া উপায় ছিল না। এই ভাষাটা এখনও চলে আসছে, এটাকে আমরা বলি বাংলাদেশের প্রমিত ভাষা। এটা একটা আঞ্চলিক রূপ। ফলে আপনি আগে যেটা বলেছেন যে তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে যে সবার আঞ্চলিক রূপ সবাই লিখতে চাইবে, তখন তো সেটা তৈরি হয়নি। নদীয়ার আঞ্চলিক রূপ যখন লিখেছে তখন তো সবাই তার আঞ্চলিক রূপ লিখতে চায়নি। এটা গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে মুভমেন্টটা করছি সেটা আমরা কোনো আঞ্চলিক ভাষায় লিখতে বলছি না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মানুষের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষ যখন একসাথে হয়, আপনি নোয়াখালী থেকে আসলেন, আমি চিটাগাং থেকে আসলাম, আরেকজন সিলেট থেকে আসলো, আমরা নিশ্চয়ই আঞ্চলিক বাংলায় কথা বলি না। তাহলে একটা স্ট্যান্ডার্ড ফর্ম তো আছে, একটা প্রমিত ফর্ম আছে, সবার কাছে গ্রহণযোগ্য একটা রূপ আছে বাংলা ভাষার। না হলে রংপুরের যে লোকটা আসে এবং চিটাগাংয়ের যে লোকটা আসে, দুইজন যদি দুইজনের আঞ্চলিক ভাষায় কথা বলে তাহলে তো কেউ কারো কথা বুঝতো না, তাই বুঝে তো। তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা। রংপুর, চিটাগাং, বরিশাল, সিলেটের লোক আসার পরে যেন একসাথে কথা বলতে পারে, তাহলে ধরে নিতে হবে যে একটা পরস্পরের কাছে বোঝার মতো একটা ভাষা আছে, সেই ভাষায় লিখতে বলছি আমরা। সেটা কমন ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেন ঢাকা শহরে আপনারা যখন একটা হোস্টেলে ঢুকেন, একটা হলে ঢুকেন, যখন এই যে 4-5 জায়গা 10 জায়গার লোক ছেলেরা আড্ডা দেয়, তাহলে আঞ্চলিক বাংলায় আড্ডা দেয় না। একটা কমন ফর্ম আছে ভাষার, সেটা আগেও ছিল। সেটা কোনটা? আব্দুল হাকিমের কবিতার বই দেখেন আপনি, মোহাম্মদ সৌরের চাহার দরবেশ দেখেন, এই বাংলাদেশের বিভিন্ন মধ্যযুগের বিভিন্ন কবিদের কাব্যগ্রন্থ দেখেন। এই যে ভাষার ফরম্যাট, ওইবার যে ভাষায় তারা কাব্যগ্রন্থগুলো লেখা হয়েছে ওই সময়, সেই ভাষাটাই মানুষের মুখে মুখে বিকশিত হয়ে কমন ভাষা হিসেবে টিকে আছে। আপনার ভাষা তৈরি করার দরকার নেই, কোনো আঞ্চলিক বাংলা তৈরি করার প্রয়োজন নেই। যে ভাষা অস্তিত্বশীল আমার জনমানুষের মুখে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেই ভাষায় সাহিত্য করা উচিত আমাদের, যাতে আমাদের সাধারণ মানুষ সাহিত্যে অংশগ্রহণ করতে পারে। এখন আপনার দেশের 3%, 2% মানুষ এই সাহিত্যে অংশগ্রহণ করতে পারে না। আপনি যে ভাষায় কথা বলেন, যে ভাষায় প্রশ্ন তৈরি করেন, আমাদের দেশের 90% মানুষ সেটা বোঝে না। এই বোধ আমার মধ্যে থাকা উচিত যে আমি আমার জনমানুষের কাছে যে ভাষা বোধগম্য, সেই ভাষায় সাহিত্য চর্চা হইতে হবে। না হলে জনমানুষের জীবন থেকে, তার বোধ থেকে, তার অভিজ্ঞতা থেকে আমার সাহিত্য সবসময়ই বাইরে থাকবে। বাংলাদেশে উত্তর উপনিবেশী তাত্ত্বিক বা কবি সাহিত্যিক কারা মনে করেন? অনেকে লিখছেন এখন। প্রথম দিকে তো আমরা যখন শুরু করেছি তখন এই বিষয়ে লেখালেখি, আমি যতদূর জানি আমি এটা নিয়ে প্রথম লেখালেখি শুরু করেছি, বইপত্র আমার বেরিয়েছে। এখন অনেকেই লিখছেন, তাত্ত্বিকভাবে কাজ করছেন, খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন মোহাম্মদ আজম, বাংলা একাডেমি ডিজি, উনি কাজ করেছেন। তারপরে ইকবাল, শহীদ ইকবাল আছেন, রাজশাহী ইউনিভার্সিটির টিচার। তারপরে হলো আপনার, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, অনেকে থিওরিটিক্যালি কাজ করছেন, ভালো কাজ করেছেন। লেখালেখি করছেন, লেখালেখির ক্ষেত্রে যে ভাষার যে বিষয়টা বললাম, জনমানুষের ভাষায় লেখালেখি করছেন, চিন্তা, জনমানুষের সাংস্কৃতিক প্রতীকগুলা সামনে নিয়ে আসছেন সাহিত্যে। এটাই তো বিউপনিবেশন, মানে হচ্ছে পশ্চিমের প্রতীকগুলা বাদ দিয়ে আমার নিজস্বতারগুলো নিয়ে আসা। এখানে কবি সাহিত্যিক আছেন অনেকে, যেমন ওয়াহিদ রুকন লিখছেন আপনার সিলেটে, এরা তরুণ সব। ওয়াহিদ রুকন, হাসান রুবায়েত, আচ্ছা খুব জনপ্রিয় কবি হাসান রুবায়েত। ইমরুল হাসানই তো নাম, কে যেন, ইমরুল কবি, উনি করছেন। জহির হাসান, আসমা সুলতানা শাপলা, তারপরে হলো আপনার আরও অনেকে, এখন অনেকেই লিখছেন আপনার। এই যে ল্যাঙ্গুয়েজের যে কাজ, জনমানুষের মুখের ভাষায় সাহিত্য চর্চা, এটা হচ্ছে উত্তর উপনিবেশী কাজ। কারণ উত্তর উপনিবেশবাদ শুধু বলে না যে ইংরেজের আধিপত্য দূর করতে হবে, কলিকাতার আধিপত্য দূর করতে হবে, যে কোনো ধরনের আধিপত্যের বিরুদ্ধে। উপনিবেশবাদ যে কোনো হেজিমনিক রিলেশনের বিরুদ্ধে, ইংরেজের হেজিমনিক রিলেশনের বিরুদ্ধে আমি কথা বলবো। কলিকাতার যে হেজিমনিক রিলেশন তৈরি হয়েছে আমার সাহিত্যে, সেটার বিরুদ্ধে কথা বলবো না, তা তো না। ফলে এগুলো সবই উত্তর উপনিবেশী কাজ। আমি মাঝখানে একটা পয়েন্ট ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনি প্রাচ্যবাদ না বলে প্রাচ্যতত্ত্ব বলেন। এইটা একটু ব্যাখ্যা করেন স্যার। এটার ব্যাখ্যাটা হচ্ছে ওরিয়েন্টালিজম এডওয়ার্ড সাইড যেভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে একটি জ্ঞান তত্ত্ব। এটা একটা জ্ঞান তত্ত্ব, শত শত পশ্চিমা লেখকের লেখা এবং অ্যানালাইসিসের মধ্য দিয়ে এই জ্ঞান তত্ত্বটা গড়ে উঠেছে। এটা কোনো বাদ নাই এই অর্থে। আপনি মার্ক্সবাদ বলেন, তার এটা কোথাও পৌঁছানোর একটা টার্গেট আছে, পলিটিক্যাল লক্ষ্য আছে। আপনি মাওবাদ বলেন কিংবা এরকম বাদ বলেন, এই অর্থে এটা বাদ না।
এটা জ্ঞানের তত্ত্ব, একটা তত্ত্ব আকারে গড়ে উঠেছে। সেজন্য আমি এটাকে প্রাচ্য তত্ত্ব বলি, এবং এটা আমি মনে করি এটাই সঠিক। আসলে বাদ কথাটা খুব প্রচলিত বলে এখন যা কিছু আছে সমস্ত কিছুকে ইজম থাকলে এটাকে বাদ বলতে চায়, এই জন্য হয়তো প্রাচ্য তত্ত্বকেও একইভাবে দেখে ফেলেছে। ক্রিটিক্যালি দেখলে বুঝতো যে এটা আসলে বাদের বিষয় না, বাদ না আর কি। আমাদের সাহিত্যে বা কোন কোন জায়গায় উপনিবেশের সবচেয়ে প্রভাব আছে বেশি, এগুলা কিভাবে কাটানো সম্ভব মনে করেন? আমাদের সাহিত্যে উপনিবেশের প্রভাবগুলো আমি বলি, যেমন তিরিশের কবিতায় যদি আমি ধরি, কবিতার ক্ষেত্রে যদি ধরি, আপনি দেখবেন যে তিরিশের কবিতায় আধুনিকতার বোধ এবং আধুনিক জীবনবোধ তিরিশের কবিতায় মূল উপজীব্য। তিরিশের কবিতা মূলত নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতা, ক্ষয়, সমাজের প্রতি অনাস্থা, জরা, জীবনের অর্থহীনতা, এবং এই থেকে যে কৃত্রিম দুঃখবোধ, এটা অবশ্যই কৃত্রিম দুঃখবিলাসিতা, এটা হচ্ছে আপনার তিরিশের যে কবিদের কবিতার মূল উপজীব্য। এটি আমাদের কবিতাকে, আমাদের সাহিত্যকে খুব মারাত্মকভাবে প্রভাবিত করে রেখেছে। আমরা এখনও দুঃখবোধের চর্চা করি এবং এই আধুনিকতার অনুসরণে, ফলে এটি আমাদের সাহিত্যের জন্য একটা বড় সমস্যা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাংলা কবিতা এখনও তিরিশের যে আধুনিক কবি 5 জন আছেন এবং তাদের অনুকরণে পরে 40 এবং 50-এ যাদের লেখা হয়েছে, সেই ধারা দ্বারা খুব প্রভাবিত। এটা আমার একটা বড় সমস্যা। সেটা হচ্ছে আমরা এখান থেকে না গিয়ে 40-এর দশকে এবং 30-এর দশকেই জসিমউদ্দিন, 40-এর দশকে আবুল হোসেন, ফরুক আহমদ, সৈয়দ আলী হাসান, তারপরে শামসুর রহমান, আল মাহমুদ যে ধারার জন্ম দিয়েছিলেন, সেই ধারাটা আমাদের এখানে এখন ওইভাবে মানে মূল স্রোত না। এটা আমাদের সাহিত্যের একটা, আমি মনে করি যে এই প্রভাবটা থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশে বা বাংলা সাহিত্য যেভাবে চলছে, মানে এটাতে আপনার মূল্যায়নটা কি, বা কারা এটা বাংলা সাহিত্য? হ্যাঁ, বাংলা সাহিত্যের বর্তমান সময়ের বাংলা সাহিত্যের মূল্যায়ন আমি কিছুটা ইঙ্গিত করেছি। আমি এখনও বলি যে বাংলা সাহিত্যে আমার মনে হয় যে প্রধান যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আবার আমার 19 শতকে ফিরতে হয়। যে 19 শতকে বাংলাদেশকে এই বৃহত্তর ভারতের একটা অংশ হিসেবে দেখা হয়েছে। ইতিহাসে বলেন, সংস্কৃতি চর্চা বলেন, ধর্ম চিন্তায় বলেন, যে বৃহত্তর ভারতের একটা অংশ হিসেবে দেখার একটা ট্রেডিশন 19 শতকে প্রতিষ্ঠা করা হয়েছে। সাহিত্যের ক্ষেত্রেও আপনি দেখবেন যে মানে সাহিত্যের বিষয়টাও ওই যে কলিকাতা কেন্দ্রিক যে সাহিত্য, সেই সাহিত্যের সাথে একীভূত করে দেখার একটা প্রবণতা আছে। এখন এটাতে আমার কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে এই জায়গায় যে 19 শতকে কলিকাতায় যে সাহিত্য তৈরি হয়েছে সেটা বেসিক্যালি আর্য এবং পৌরাণিক ভারতের অনুকরণে তৈরি হয়েছে। ফলে আমার বাংলাদেশের জনমানুষের সাথে প্রথমে একটা সংঘাতময় অবস্থা তৈরি হয় এই কারণে। পৌরাণিক আর্য আমার উত্তরাধিকার না, মানে হিন্দু ভারত আমার উত্তরাধিকার না, ফলে আর্য সংস্কৃতি আমার উত্তরাধিকার না। কিন্তু গোটা 19 শতক জুড়ে এই সংস্কৃতি এবং এই চিন্তার চর্চা করা হয়েছে। সাহিত্যে সেটা রিফ্লেকশন দেবেন। ওই সময় যত স্কুল কলেজে বইপত্র পড়ানো হয়েছে সবগুলো আর্য সংস্কৃতি, পৌরাণিক ভারত, পৌরাণিক চরিত্রগুলো নিয়ে লেখা সেসব সাহিত্য তৈরি হয়েছে। আপনি মধুসূদনের সাহিত্য দেখেন, সবগুলো পৌরাণিক চরিত্র নিয়ে তার কাজ। বঙ্কিমচন্দ্রের সাহিত্য সব মানে মধ্যযুগ এবং মধ্যযুগের হিন্দু সমাজ, এগুলো নিয়ে কাজ। এগুলো আমাদের বইপত্র পড়ানো হয়েছে। ফলে আমাদের সাহিত্যের একটা মূল সংকট যেখানে তৈরি হয়েছে যে আমার নিজস্বতার ভিত্তির উপর বাংলাদেশের সাংস্কৃতিক ভিত্তি, বাংলাদেশের ঐতিহাসিক বিকাশ এবং বাংলাদেশের ভাষিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিকাশের যে একটা স্বতন্ত্র বোধ আছে, এই বোধটা অনেকের মধ্যে কাজ করছে না। তারা মনে করেন যে কলিকাতার যে 19 শতকীয় চিন্তার যে ধারা, সেটাই হবে আমাদের ভিত্তি সাহিত্যের, এবং তারা খুব নিষ্ঠার সাথে সেটি পালন করে যান। একটা বড় একটা গ্রুপ, তাদের হাতে মিডিয়া, সব কিছু তাদের হাতে। আবার আরেক দল আছে যারা মনে করে যে এই যে আধিপত্য, আর্য আধিপত্য, পৌরাণিক ভারতের আধিপত্য, আর্য সংস্কৃতির আধিপত্য, আর্য ভাষার সংস্কৃত ভাষার আধিপত্য, এর বিপরীতে যদি আমাকে দাঁড়াতে হয় তাহলে আমাকে আমার ধর্মীয় ভাষা নিয়ে, আরবি ভাষা নিয়ে দাঁড়াতে হবে, আমার ইসলামী সংস্কৃতি নিয়ে দাঁড়াতে হবে। এটা একটা ভুল সিদ্ধান্ত। মানুষ হিসেবে আমার একটা ভূগোল আছে, মানুষ হিসেবে আমার একটা সীমানা আছে, মানুষ হিসেবে আমার জীবনযাপনের ইতিহাস আছে, আমার উত্তরাধিকার আছে। এই বাংলাদেশের জনমানুষের একটা নিজস্বতা আছে, এর ভাষা আলাদা, এই সাংস্কৃতিক উত্তরাধিকার আলাদা। সংস্কৃতি কি? সংস্কৃতি আমার জীবনযাপন, যাপিত জীবন। আমি যা করি সেটাই আমার সংস্কৃতি। আমি বেঁচে থাকার জন্য যা করি তার সে বর্ণনামূলক রূপটা, সেটাই সংস্কৃতি। ফলে এই বাংলাদেশের মানুষের সংস্কৃতি আছে, বাংলাদেশের মানুষের ভাষা আছে, তার সমাজ গঠনের ঐতিহাসিক বিকাশের ধারা আছে, তার ইতিহাস আছে। এই
যে নিজস্বতার বোধ নিয়ে দাঁড়ানো সেটি ঘটছে না। এটি আমাদের সাহিত্যের ক্ষেত্রে একটা বড় সংকট হিসেবে কাজ করছে, যে কারণে জনমানুষ থেকে সাহিত্য বিচ্ছিন্ন হয়ে আছে। এবং আমি তো মনে করি বাংলাদেশে যে মহৎ সাহিত্য খুব তৈরি হচ্ছে না, এইটা একটা বড় কারণ। তার নিজস্বতার ভিত্তিতে সাহিত্য তৈরি হয়নি, সাহিত্য তৈরি হয় আইডিয়ার ভিত্তিতে। তার যে ধারণা, তার যে মানে পাঠের জগৎ, সেখান থেকে সাহিত্য তৈরি হচ্ছে। তার প্রভাবের জগৎ, তার হেজেমনিক রিলেশনের যে জগৎ, সেটা থেকে সাহিত্য হচ্ছে বাংলাদেশের। ফলে বাংলাদেশের সেটা থেকে বেরোতে পারছে মানে জনমানুষের মূল বোধ থেকে, তার জীবন থেকে সাহিত্য গড়ে উঠছে না। এটা একটা বড় সংকট আমাদের। আপনার লেখালেখির ইন্সপিরেশন বলেন বা কাকে আইডিয়াল মনে করেন? মানে আমার লেখালেখির ক্ষেত্রে আমি আমার যেটা বললাম যে বাংলাদেশকে আমি আইডিয়াল মনে করি। এবং কোনো কবি স্পেশালি বা সাহিত্যিককে আপনি ফলো করেন? ওইভাবে আপনার চিন্তার জগতে লেখার উপর ইম্প্যাক্ট পড়ছে? লেখার উপর আমার চিন্তার জায়গায় ইম্প্যাক্ট পড়েছে এডওয়ার্ড সাইদের খুব খুব বাংলাদেশে গভীরভাবে। বাংলা সাহিত্যে মিশেল ফোকো, ফ্রান্স ফানো, চমস্কির প্রভাব পড়েছে, ওয়াল্টার বেঞ্জামিন, এদের লেখালেখির প্রভাব আছে আমার উপর। বাংলা সাহিত্যে ওইভাবে চিন্তার জায়গায় আমি এটা বলবো যে বাংলাদেশের কোনো চিন্তা, আমি তো বললাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং বাংলাদেশে তখন ছিলই না, ফলে ওইভাবে আমাকে প্রভাবিত করেনি। ফলে কিন্তু আমি এই মধ্যযুগে যারা লিখেছেন, আব্দুল হাকিম এবং ওই সময়টায় যারা লিখেছেন, এদের লেখা আমি খুব গভীরভাবে পড়ি। এরা জীবনকে, নিজের জীবনকে, নিজের জগৎকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেন। এরা এতটাই করতেন যে এখনকার এই আধুনিক সময়ের লেখকরা সেটা করেন না। আমি যে বললাম যে আইডিয়ার ভিত্তিতে কাজ করেন বলে, বাংলাদেশে যারা লিখেছেন ৭১-এর পরে ৭০-এর দশকে, স্বাধীনতার পরে, স্বাধীনতা মানুষের মনে একটা নতুন ধরনের উল্লাস এবং একটা তৃপ্তি এবং আশা নিয়ে এসেছিল। বলে ৭০-এর দশকে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল যে বাংলাদেশ কিন্তু চিন্তার একটা প্রভাব বিস্তার হবে, কিন্তু আলটিমেটলি ৮০ এবং ৯০-এ সেটা নষ্ট হয়ে গেছে। আবার একটা উৎকেন্দ্রিক অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থা। আপনার 5টা কাব্যগ্রন্থ, 2টা উপন্যাস, কবিতার বই আছে, যে 2টা উপন্যাস। তো এই যে আপনার লেখালেখি, এই লেখালেখিতে আমি আপনার একটা লেখা পড়ছিলাম যেখানে আপনার ছোটবেলার একটা বর্ণনা আছে। ঘোড়াশাল থেকে আপনি গ্রামের বাড়িতে যাওয়া, হ্যাঁ ঘোড়াশালেও বড় হলেন, এরপরে নেত্রকোনায় চলে গেলেন, আটপাড়া। ওইখানকার যে একটা বর্ণনা ছোটবেলায়, মানে এই বর্ণনাটা একটু শুনতে চাই। আর হচ্ছে যে এটা আপনার লেখালেখি, লেখক হয়ে ওঠার পেছনে এটা ইম্প্যাক্ট পড়ছে কিনা? এটা হ্যাঁ, নিশ্চয়ই। এই পরিবেশ একটা বিশেষ পরিবেশ। আমার আব্বা যখন চাকরি ছেড়ে দেন, তখন আমরা ৭৪ সালের শুরুতে আমরা চলে যাই ওখানে। ৭৩ সালের ৭৪ সালের শুরুতে এখানে চলে যাই। আমি খুব ছোট, কিন্তু ওই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ৭৪ সালের পর থেকে ৮২-৮৩ পর্যন্ত এই ৬-৭ বছর আমরা ওইখানে ছিলাম। এটা একেবারে অজপাড়াগা এখনও এখানে, মানে যে বাংলার যে আবহমান গ্রাম, সেই গ্রামের পরিবেশ এখনও আছে। তো যখন আমরা যাই তখন তো আরও ছিল। আমাদের যোগাযোগের একমাত্র রাস্তা ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের একটা কাঁচা সড়ক, সেটা আবার জায়গায় জায়গায় হচ্ছে সাঁকো দেয়া, এরকম। ওই পরিবেশটা আমার চারপাশে, আমার যে বাড়িটা ছিল অনেক বড় একটা বাড়ি, চারপাশে প্রচুর গাছপালা। সকালবেলা উঠে আমরা যেটা আগে দেখি নাই সেটা দেখতাম, যে বিভিন্ন ধরনের পাখির ডাক, কিচিরমিচির ডাক, অদ্ভুত সব পাখি, কোনোটা মধুর, কোনোটা কর্কশ, সেটা ডাকছে সকালবেলা। চারদিকে প্রচুর গাছপালা, যেদিকেই যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সামনে বর্ষাকালে পানি ছড়িয়ে পড়তো, সেই বিল, আমাদের বিলে বর বিল বলে, আমার বাড়ির সামনে বিল। সেই বিলের সন্ধ্যার পরে যখন জ্যোৎস্না উঠতো, এমন একটা রহস্যময় প্রাকৃতিক আবহ তৈরি হতো, যে এটা আমার মনে হয় যে কোনো মানুষকেই সৃষ্টিশীল করে তুলতে সক্ষম। আমরা ছোটোবেলা নৌকা নিয়ে বেরিয়ে পড়তাম চাঁদনি রাতে, দূর দূরান্তে চলে যেতাম নৌকা, চতুর্দিকে বাতাস, হু বাতাস আসতেছে, উপরে জ্যোৎস্না, নিচে পানির ছলচলার শব্দ। সেটা একটা বিশেষ, মানে কেউ যদি এটা একেবারেই, কিছু কিছু অভিজ্ঞতা আছে ভাষায় বলা যায় না, ভাষায় এটা প্রকাশ করা খুব, তাহলে তো আপনার দুরূহ বলতে হয় যে, এবং এই যে এইসব যে গাছপালা যেগুলো ছিল, একটা সময় আমি প্রত্যেকটা গাছপালার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি, প্রত্যেকটা গাছকে আমি চিনতাম, প্রত্যেকটা গাছের নাম জানতাম আমি, প্রত্যেকটা গাছের সাথে আমার একটা সম্পর্ক, যে ওখানে দাঁড়ালে আমার ভালো লাগতো, এরকম হয়েছে। আপনার গ্রাম, আপনার পরিবেশ, এইটা আমার লেখার উপর খুব প্রভাব বিস্তার করেছে। আমি আপনাকে বলি যে আমার যে উপন্যাসটা বেরিয়েছে গত বছর, আসাব্বান উপন্যাসটার নাম, এখানে ওইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই জায়গায়, আচ্ছা, ওই আটপাড়া জায়গায়। ওইখানে কিছু বিবরণ আছে, আপনি দেখবেন। নেত্রকোনা, যে মেইন ক্যারেক্টারটা ওটা হচ্ছে ওইখানকার নেত্রকোনা, আমার বাড়ি যেখানে।
আসিফ বানুর যে মূল চরিত্রটা, আসিফ বানু যাকে নিয়ে উপন্যাসটা, সে ওইখানেই ওইখানে তার জীবনযাপনের বিবরণ 71 থেকে 71 পরবর্তী সময়ের রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে ওই সময় সমাজের এবং মানুষের যে জীবনযাপন ওই জিনিসগুলো উঠে এসেছে আর কি। নতুন প্রজন্মের যারা কবি হয়ে উঠতে চান, লেখক উঠতে, তাদের জন্য কিছু বলেন। এটা আসলে বলবো আমি, এটা কোনো উপদেশ না, আমি আমার মতামতটা জানিয়ে রাখি যে আমি মনে করি যে নতুন প্রজন্মের যারা আছেন দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া দরকার। প্রথমত নিজস্বতার ভিত্তিতে সাহিত্য, চিন্তার জায়গাটা, নিজের জায়গাটা খুঁজে বের করা। বাংলাদেশের জনসাধারণের, জনমানুষের যা জায়গা, সাংস্কৃতিক ঐতিহ্য যেটা আছে, আমার চিন্তার ঐতিহ্য, আমার যে সমাজ বিকাশের ঐতিহাসিক যে ধারাক্রম, সেটার মধ্যে তাদের দাঁড়াতে হবে। না দাঁড়ানো পর্যন্ত মহৎ সাহিত্য তৈরি হবে না। অনুকরণের সাহিত্য বেশি দূর যাবে না। আমি কাফকার মতো লিখব, আমি আলবেয়ার কামুর মতো লিখব, আমি অমুকের মতো, আমি বোরহেসের মতো লিখব, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কেউ কারোর মতো লিখে কোনো সুবিধা হবে না। বরং আমি আমার মতো লিখব, আমার জনমানুষের যে জীবন, যে সাংস্কৃতিক অভিজ্ঞতা, যে পরিবেশ, সেটাকে নিয়ে লিখব এবং আমার মতো করে লিখব। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মধ্যে, আমি যেটা একটু আগে বললাম যে ইংরেজি সাহিত্যের প্রভাব আছে, কলিকাতা মুখী সাহিত্যের প্রভাব আছে, এবং এই উত্তরাধিকারকে আমি ধারণ করে রেখেছি নিজের বলে, এখানেও একটা গোলমাল আছে। ফলে আমার নিজস্বতার জায়গাটা আমার খুঁজে বের করতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। এক, দুই হলো ভাষাটা নিয়ে চিন্তা করতে হবে। যে ভাষায় আমি সাহিত্য করি সেই ভাষায় আমি চিন্তা করি না, সেই ভাষার মধ্যে আমি বড় হইনি। আমার জীবন যে বড় হয়েছে যে ভাষায়, সেই ভাষায় আমি সাহিত্য চর্চা করি না। আমি একটা কেতাবি ভাষার সাহিত্য চর্চা করি, টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। এটা একেবারে একটা বানোয়াট ল্যাঙ্গুয়েজ। এই ভাষার সাথে আমার দেশের 95% মানুষের কোনো সংযোগ নাই। ফলে জনমানুষের যে মুখের ভাষা, কমন ভাষা যেটা বললাম, সাহিত্যে সেই ভাষার ব্যবহার করতে হবে। এই দুইটা জায়গায় আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্মের লেখক যারা আছেন, যারা লেখি করেন, এটা নিয়ে যেন একটু চিন্তা করেন। আমরা আজকে একটা দুর্দান্ত আলোচনা শুনলাম ফয়েজ আলম স্যারের কাছ থেকে। উত্তর উপনিবেশিকতা, তারপরে উপনিবেশায়ন এবং বাংলাদেশের সাহিত্যের গতিধারা এবং আমাদের করণীয় শীর্ষক অনেক কথা বললেন স্যারের। এই পডকাস্টটি যারা শুনবেন, আশা করি তাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হয়ে থাকবে। তো স্যার সম্পর্কে যদি কেউ ভালো ইনডেপথ জানার ইচ্ছা করেন, আমার সামনে একটা বই দেখা যাচ্ছে, প্রতিস্বর, এটা ম্যাগাজিন, এটাকে একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এই সংখ্যাটা 80-র দশকের একজন গুরুত্বপূর্ণ কবি এবং সম্পাদক পুলক হাসান ভাই। পুরো সংখ্যাটা আমি একটু পড়ে শোনাই। কবি ও ভাষাতাত্ত্বিক ফয়েজ আলম সংখ্যা। হ্যাঁ, মানে আপনাকে নিয়ে এত বড় একটা সংখ্যা, এবং আমি মনে করি যে এটা পড়লে অন্তত মানে আপনার সম্পর্কে, আমার চিন্তা সম্পর্কে পরিষ্কার জানা যাবে। উত্তর উপনিবেশিকতা, উপনিবেশায়ন এবং বাংলাদেশের সাহিত্যের গতিপথ এবং করণীয়, আমি মনে করি সব কিছুই সে জানতে পারবে। স্যারকে ধন্যবাদ। স্যার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকেও, যে অনেক কথা বলার সুযোগ হলো, এবং এই পুরো কনভারসেশন যেটা হয়েছে, যে আলাপ যেটা হয়েছে, আমি খুব উপভোগ করেছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।